নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন প্রদীপ চন্দের কলমে ইন্সপেক্টর পাকরাশির একটি দুর্দান্ত রহস্যভেদের গল্প। গল্প পাঠে রিতম, পাকরাশির ভূমিকায় মৃন্ময় মান্না, সুব্রতর ভূমিকায় সুদীপ্ত সরকার, ইমন ও দেবব্রত রাজদীপ চক্রবর্তী, ঈশান জয় ভট্টাচার্য, সমরজিৎ স্বস্তিক, সৈকতের ভূমিকায় জয় দাস, সুকান্তর ভূমিকায় রাজীব সরকার, মা কাকিমা ও মালতীর ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, মনীষার ভূমিকায় সৃষ্টি, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন প্রদীপ চন্দের কলমে ইন্সপেক্টর পাকরাশির গল্প। অন্য দিনের তুলনায় আজ খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছেন পাকরাশি, কারণ ছত্রছায়ায় আজ বউ ভাতের নিমন্ত্রণ। পাকরাশির বাড়ির 3টে বাড়ি পর ছত্রছায়া এলাকার লোক যাকে ছাতা বাড়ি বলে চেনে। কারণটা কিছুই নয়, ছাতার বাজারে যে কতিপয় নামকরা ব্র্যান্ড আছে তাদের মধ্যে অন্যতম এসি দাসের ছাতা। তাঁদেরই বাড়ি ওটা। সপরিবারে যাওয়ার স্বনির্বন্ধ আমন্ত্রণ করে গেছেন বাড়ির বর্তমান অন্যতম মালিক ইন্দ্রদীপ দাস। সচরাচর এই ধরনের অনুষ্ঠানে তিনি যান না রিচ খাবার অ্যাভয়েড করার জন্য, কিন্তু এক্ষেত্রে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একই প্রতিবেশী, তার ওপর দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক সুসম্পর্ক। উপলক্ষ ইন্দ্রদীপের ছোট ছেলে ইমনদীপের শুভ বিবাহ। বিয়ে ছিল গত পরশু, আজ বৌভাত। না গেলে ইন্দ্র মনক্ষুণ্ণ হবেন, তাই একরকম বাধ্য হয়েই পাকরাশি যাচ্ছেন। ইন্দ্রদীপের ঠাকুরদা অনাদিচরণ দাস অবিভক্ত বাংলার যশোর থেকে কলকাতায় আসেন রোজগারের খোঁজে। শিয়ালদহ অঞ্চলে ভাড়ায় দোকান নিয়ে ছাতা বিক্রির ব্যবসা শুরু করেন। বছর খানেকের মধ্যে তার দোকান ভালো দাঁড়িয়ে যায়। একদিন রাতে শুয়ে শুয়ে হঠাৎ তার মাথায় একটা ভাবনা আসে, কতদিন আর অন্যের ব্র্যান্ড বিক্রি করবেন? যদি নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে পারতেন তাহলে পুরো লাভ নিজেই ঘরে আসত। এই ভাবনা তাকে ছাতা তৈরির কারখানার দিকে নিয়ে যায়। দেশের বাড়ি যশোরে গিয়ে নিজের জমি জায়গার কিছুটা বিক্রি করে টাকা নিয়ে আবার কলকাতায় ফিরে এলেন। শুরু হলো নতুন অধ্যায়, নিজের কারখানায় ছাতা তৈরি করা। সে ছাতা ভালোই বিক্রি হতে লাগলো, কোনো অভিযোগ নেই সেই ছাতার বিরুদ্ধে। পরবর্তী উদ্যোগ নিজস্ব ব্র্যান্ড রেজিস্টার করা। খেটে খুঁটে পেয়ে গেলেন রেজিস্ট্রেশন। সেই থেকে বাজারে চলছে এসি দাসের ছাতা, এই নাম নিয়েই। আজ বলাই বাহুল্য সে ছাতার জনপ্রিয়তার তুঙ্গে। স্বর্গীয় অনাদিচরণ দাসের প্রতিষ্ঠিত সেই কোম্পানির বর্তমান বার্ষিক টার্নওভার 10 থেকে 20 কোটি টাকা বা তারও বেশি। এহানো অনাদিচরণের নাতি বর্তমানের অন্যতম মালিক ইন্দ্রদীপের 2 ছেলে, কিন্তু স্বভাবে এরা 2 মেরুর বিপরীত বাসিন্দা। বড় ঈশানদীপ স্থিতধী এবং বিষয়ী। পারিবারিক ব্যবসা পরিচালনায় ইন্দ্রদীপ বড় ছেলের উপর অনেকটাই নির্ভরশীল। নিজের বুদ্ধি এবং কুশলতায় ব্যবসা অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে ঈশান। সারাক্ষণ তার ধ্যানজ্ঞান তাদের ব্যবসা। তার প্রচেষ্টায় অনেক আধুনিক ভাবনা সে নিজেদের ব্যবসায় ইম্পোজ করেছে। কিন্তু ছোট ছেলে ইমন একেবারেই আলাদা। ব্যবসার প্রতি তার কোনো আগ্রহ নেই। অত্যন্ত সুদর্শন ও সুঠাম দেহের অধিকারী ইমন মডেলিং এবং অভিনয়কে কেরিয়ার হিসেবে গ্রহণ করতে বদ্ধপরিকর। 2-1টি সিরিয়ালে ইতিমধ্যেই সে অভিনয় করেছে, অল্প বিস্তর নামডাকও হয়েছে সেই সুবাদে। তার স্বভাবের নেগেটিভ দিক তার বোহেমিয়ান চালচলন। ঘন ঘন মেয়ে বন্ধু পাল্টানো, তাদের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলা, পার্টি করে প্রতিদিন গভীর রাতে বাড়ি ফেরা, এই সব কারণেই এই পরিবারের সকলের কাছেই সে এক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই নিয়ে নিত্য অশান্তি লেগেছিল পরিবারের মধ্যে। ঈশান তার বাবাকে বলে ওর জন্য সকলকেই একদিন বিপদে পড়তে হবে।
এটা আমি নিশ্চিত করে বলতে পারি। শেষমেশ ইন্দ্রদীপকে কঠোর হতে হয় ইমনের ব্যাপারে। এজন্য পরিবারের সকলকে নিয়ে আলোচনায় বসে সিদ্ধান্ত হয় ওকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে জোর করে হলেও তা কিন্তু করতে হবে। এর অন্যতা হলে এই পরিবারের ওর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে। এই পরিবার থেকে ওর মেয়ে ঘটিত স্বেচ্ছাচারী জীবন আর মানা হবে না, এটাই শেষ কথা। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও একরকম বাধ্য হয়েই ইমনকে বিয়েতে মত দিতে হয়। ম্যাট্রিমনি সাইট থেকে বিপুল বাছাবাছি এবং বিস্তর রিজেক্ট করার পর একটি মেয়েকে সর্বসম্মতিক্রমে পছন্দ করা গেল অবশেষে। গায়ের রং যেন পাকা ধানের ওপর সূর্যের পরশ, গালের রক্তিম আভায় গোধূলির আকাশে প্রতিবিম্ব, চোখ দুটো যেন স্বচ্ছ সরোবর, শান্ত নিস্তরঙ্গ, গভীর অথচ বুদ্ধিদীপ্ত। সমগ্র মুখাবয়াবে ভোরের স্নিগ্ধতা। পরিবারের সকলে অর্থাৎ কাকা তীর্থদীপ, কাকিমা মঞ্জুশ্রী, বাবা ইন্দ্রদীপ, মা শ্রাবণী, দাদা ঈশান এবং খুড়তুতো বোন সায়নী দল বেঁধে মেয়ে দেখতে গেল। বৌদি মৃদুলারও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ শরীরটা খারাপ লাগায় সে যায়নি। মেয়ে দেখে এসে প্রশংসায় সকলেই পঞ্চমুখ। মেয়ের নাম দেবস্মিতা। কেবল রূপ নয়, গুণেও বিস্তর মেয়ের। বিএসসি অনার্স পাশ করে এমএসসি পড়ছে। খুবই শিক্ষিত পরিবার, প্রায় সকলেই শিক্ষকতা পেশায় যুক্ত। বাবা দেবব্রত সেন অধ্যাপনা করেন, মা মৃন্ময়ী হাই স্কুলের শিক্ষিকা। অপছন্দ করার মতো কোনো কারণই নেই, অতএব বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল। পাত্রীপক্ষের তরফ থেকে জানানো হলো ছেলে মেয়ের একবার সামনাসামনি সাক্ষাৎ হওয়া দরকার। তাদের উভয়ই একে অপরের কাছে কিছু জানার থাকতে পারে। পাত্রের বাড়ির কারোই সে ব্যাপারে অমত নেই। জানিয়ে দেওয়া হলো পাত্রীর বাড়ি থেকে দিন ঠিক করে জানালে সেদিন পাত্র সাক্ষাৎ করতে হাজির হবে। ইমন প্রথমে রাজি ছিল না, কিন্তু মা এবং বৌদির জোরাজুরিতে শেষে রাজি হয় সে। শহরের একটি নামী হোটেলে সাক্ষাতের স্থান নির্দিষ্ট হয়েছে। নির্দিষ্ট দিনে যথাসময়ে সেজেগুজে ইমন গাড়ি নিয়ে বেরিয়ে গেল হবু স্ত্রীর সাথে দেখা করতে। হোটেলের একটি টেবিল বুক করা ছিল তাদের মিট করার জন্য। হোটেলে ঢুকে নির্দিষ্ট সেই টেবিলের দিকে চোখ যেতেই ইমন আর চোখ ফেরাতে পারছিল না। মানুষ এত সুন্দর হতে পারে, তাও আবার মেকআপ ছাড়া। ইটস ট্রুলি ইমপ্রেসিভ। হঠাৎ একটা আকর্ষণ বোধ করল সে। ঘর কাটতে ধীরে পায়ে এগিয়ে গেল টেবিলটার দিকে। টেবিলের খুব কাছে গিয়ে ইমন বলল, দেবস্মিতা, রাইট? ইমনের প্রশ্নের উত্তরে দেবস্মিতা বলল, Yes, you are? মাইসেলফ ইমন, আই মিন ইমনদীপ। দেবস্মিতা আন্তরিকতার সাথে বলল, বসুন প্লিজ। ইমন নিজের জায়গায় বসে সৌজন্য দেখাবার জন্য বলল, কখন এসছেন? বেশিক্ষণ নয়, মিনিট 10 হবে। বোর হচ্ছিলেন? একটু। আমার সম্বন্ধে নিশ্চয়ই অনেক কিছু শুনেছেন। না, তেমন কিছু তো শুনিনি। তাহলে শুনুন, আমি রাগ ঢাক করে কিছু বলতে পারি না, যা বলি সোজা সাপটা। বলুন, শুনি। দেখুন, আমার এই বিয়েতে একেবারেই মত ছিল না। আমাকে একরকম জোর করেই বিয়েটা দেওয়া হচ্ছে। আমার বিষয়ে সবকিছু পরিষ্কার করে জানা আপনার জন্য খুবই জরুরি। জীবনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। সবকিছু জানার পর সিদ্ধান্ত নেবেন আমাকে বিয়ে করা ঠিক হবে কিনা। বলুন, শুনছি। আমার গার্লফ্রেন্ডের সংখ্যা অগুন্তি। কারোর সাথেই সপ্তাহখানেকের বেশি সম্পর্ক রাখি না। অনেকের সাথেই ফিজিক্যাল রিলেশনও হয়েছে। যতটা না আমার আগ্রহে, তার চেয়ে অনেক বেশি আমার পার্টনারদের। তাদের মধ্যে অনেকেই আমাকে বিয়ে করার বাসনা মনে লালন করে বেড়ায়। না, এতে আমার কোনো দোষ নেই। আমি প্রথম থেকেই জানিয়ে রাখি, কোনো সিরিয়াস সম্পর্ক আমার দ্বারা হবে না। তাই আমি নিজের কাছে অনেস্ট। খুব ইন্টারেস্টিং, বলে যান। এবার আপনি বলুন, আমাকে বিয়ে করা আপনার উচিত হবে কিনা। তার আগে আপনি বলুন তো, আপনি কি আমায় বিয়ে করতে চাইছেন? সেকেন্ড 10 সময় নিল ইমন ভাববার জন্য। তারপর বলল, এই হোটেলের ভেতর পা রাখার আগে পর্যন্ত কেউ যদি আমাকে এই প্রশ্ন করত, তাহলে আমার উত্তর হতো না। কিন্তু অনেস্টলি স্পিকিং, আপনাকে দেখার পর কমপ্লিট ম্যাজিক হয়ে গেছে। আমার অপিনিয়ন 180 ডিগ্রি ঘুরে গেছে। আপনার মধ্যে জাদু আছে। বলা শেষ করে ইমন অপেক্ষা করল দেবস্মিতা যদি কিছু বলে, কিন্তু দেবস্মিতা কোনো কথা না বলে এক দৃষ্টিতে ইমনের দিকে তাকিয়ে রইল।
ইমনের মনে হতে লাগলো সেই শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টি যেন ইমনের সমগ্র সত্তার ভিতর পর্যন্ত স্ক্যান করে চলেছে। ইমনকেই আবার নীরবতা ভেঙে বলতে হলো, আপনার উত্তরটা কিন্তু এখনো দেননি। উত্তর অবশ্যই দেব, তার আগে আমার শেষ প্রশ্ন। আপনি কোনোদিন কাউকে প্রতারণা করেছেন কি? ভবিষ্যতে কি কাউকে প্রতারণা করতে পারবেন? মূল কথা নিজের কাছে প্রশ্ন করে সততার সাথে বলুন, আপনি কি প্রতারক? এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না ইমন। কিছু সময় নিল উত্তর দিতে, তারপর বলল, আমার উত্তর না, এবং একেবারেই না। দেবস্মিতার ঠোঁটের কোণে মৃদু হাসির ঝিলিক দেখা গেল। খুব শান্ত গলায় সে বলল, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনাকে বিয়ে করতে আপত্তি করার মতো কিছু পাচ্ছি না। ইমন যেন আকাশ থেকে পড়ল। বেশ অবাক হয়েই সে বলল, বলছেন কি? আমার সম্বন্ধে এত কথা শোনার পরেও? ইমনের মুখ থেকে কথা কেড়ে নিয়ে দেবস্মিতা বলল, হ্যাঁ, সব কথা শোনার পরও। দুজনের মধ্যে কথোপকথন চলার ফাঁকে দেবস্মিতা লক্ষ্য করছিল ইমনের পিছন দিকে ঠিক দুটি টেবিল পরে একটি টেবিলে এক যুবক কিছু একটা ড্রিঙ্ক নেওয়ার তাছিলায় তাদের দিকে নজর রাখছে এবং কান খাড়া করে যেন তাদের কথা শুনছে। অবশ্য পথে ঘাটে এমন অনেকেই দেবস্মিতার দিকে তাকিয়ে থাকে, তাই বিষয়টাকে সে বেশি গুরুত্ব দিতে চাইল না। প্রায় 40 মিনিটের মিটিং শেষ হলে হোটেল থেকে বেরিয়ে ইমন দেবস্মিতাকে বাড়ি যাওয়ার জন্য একটা ট্যাক্সি উঠিয়ে দিল। তারপর নিজের গাড়ি নিয়ে বেরিয়ে গেল। বাড়ি ফিরতেই মা, কাকিমার কাকার মেয়ে সায়নী ছুটে এলো, যেন তার ফেরার অপেক্ষায় তারা বসেছিলেন। ইমনকে বসার সময়টুকুও না দিয়ে মা জিজ্ঞেস করলেন, কি রে, কেমন দেখলি? মনের ভাব গোপন রেখে কপট গম্ভীর্যের সাথে সে বলল, আমার দেখায় কি আসে যায়? তোমরা সকলে পছন্দ করে সবকিছু ঠিক করে ফেলেইছো যখন, আমার পছন্দ অপছন্দ অপ্রাসঙ্গিক। মা শ্রাবণী নাছরবান্দা। তবুও তোর কেমন লাগলো সেটা বল। খারাপ লাগার মতন মেয়ে কি? কাকিমা এসে বললেন, দিদি, আর জিজ্ঞাসা করতে হবে না, যা বোঝার বুঝে গেছি। কপট রাগ দেখে ইমন বলল, কাকিমা আমার সব জানতা। তারপর মায়ের উদ্দেশ্যে বলল, তোমাদের আর কোনো কাজ নেই? বরফ যে গলেছে তা বুঝতে মা, কাকিমা আর সায়নী কারোরও আর দেরি হলো না। জোর দমে বিয়ের তোড়জোড় শুরু করে দিল সকলে। গত পরশু বিবাহ হয়ে গেছে, আজ বউ ভাত। আত্মীয় স্বজনে বাড়ি ভর্তি, মহা ধুমধাম আনন্দ হুল্লোড় সারা বাড়ি জুড়ে। আড়ম্বরের কোনো ত্রুটি রাখা হয়নি কোনোভাবেই। ছোট ছেলের বিয়ে বলে কথা। সন্ধ্যা 7টা বাজতেই আমন্ত্রিত অতিথিদের আগমন শুরু হয়ে গেছে। ওদিকে বাড়ি ফিরে পাকরাশি একটু শুয়ে পড়েছিলেন বিছানায়। কখন যে ঘুমিয়ে পড়েছেন খেয়াল নেই। ঘুম ভাঙল মিনতির ডাকে। হ্যাঁ, কাজের মেয়ে মিনতি এসে ডাকলো, ও দাদা বাবু, ঘুমিয়ে আছো কেন? ছাতা বাড়িতে যাবে না? ঘুম ভেঙে যেতে পাকরাশি বিছানায় উঠে বসলেন। হ্যাঁ, যাব তো। সে দেরি আছে, 9:30 বাজলে তারপর যাব। যা, তোর বৌদিকে গিয়ে বলে দে। মিনতি আবার বলল, 9টা বেজে গেছে, তাই বৌদিমণি আমাকে পাঠালো। বলিস কি রে, তাই নাকি? যা, যাচ্ছি আমি। তোরা সব তৈরি হয়ে নে। 9:45 উপহার হিসেবে দেওয়ার জন্য একটি শাড়ির প্যাকেট হাতে নিয়ে 3 জন অর্থাৎ পাকরাশি, পৌলমী এবং মিনতি সেজে গুজে বেরোলেন বিয়ে বাড়ির উদ্দেশ্যে। 2-3টি বাড়ির পর ছাতা বাড়ি মানে ছত্রছায়া, সেখানে পৌঁছাতে পায়ে হেঁটে 1-2 মিনিট সময়ই যথেষ্ট। বেশ বড় জায়গা নিয়ে বাড়িটি। সামনের প্রশস্ত লনে স্টেজ বানানো হয়েছে, যেখানে অর্কেস্ট্রা সহযোগে গান বাজনা চলছে। সামনে অল্প বয়সী ছেলেমেয়েরা নানান দেহভঙ্গিমায় উদ্দাম নাচ নাচতে ব্যস্ত। সেই দলে মধ্যে বয়স্ক ও প্রবীণরাও বেশ কয়েকজন জুটেছে। সারি দিয়ে বসেছে ফুচকা, পান, আইসক্রিম ও স্টার্টারের স্টল। সারা লন ভারী সুন্দর করে সাজানো হয়েছে, তার সাথে আলোর জাদু, একটা বেশ মোহময় পরিবেশ। বাড়ির পেছন থেকে চমৎকার ডেকোরেশন করা প্যান্ডেলে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বুফে সিস্টেম। সুবেশী খাবার পরিবেশকার সামনে খাবার সাজিয়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। অতিথিরা পছন্দ মতো খাবার সেখান থেকে নিয়ে এসে টেবিলে বসে খাচ্ছেন। একটি জাঁকজমকপূর্ণ উচ্চমানের অনুষ্ঠানের ত্রুটিহীন বৈশিষ্ট্য এখানকার সর্বত্র
পরিলক্ষিত হচ্ছে। সপরিবারে পাকরাশিকে প্রবেশ করতে দেখে ইন্দ্রদীপ দৌড়ে এলেন তাদের দিকে। কাছে এসে বললেন, আরে এত দেরি হলো কেন পাকরাশি সাহেব? এই 8টায় ফিরেছি, একটু বিশ্রাম করে ধীরে সুস্থে এলাম। আর জানেনই তো দাদা, স্টেশনের পাশে যাদের বাড়ি থাকে ট্রেন তারাই বেশি মিস করে। বলে পাকরাশি হো হো করে হাসলেন। ইন্দ্র তাতে সম্মতি জানিয়ে বললেন, তা যা বলেছেন ভাই। বউ দেখা, সকলের সাথে আলাপ পরিচয়, প্রীতি বিনিময় এবং সব শেষে খাওয়া সেরে বাড়ি ফিরতে 11:30 বেজে গেল। ইন্দ্রদার ছোট ছেলে ইমনকে যেমন হ্যান্ডসাম দেখতে, বউয়ের সাথে দারুণ মানিয়েছে, যাকে বলে মেড ফর ইচ আদার। বাইরের পোশাক ছেড়ে শুতে যাওয়ার পোশাক পরে রেডি হয়ে পাকরাশি একটা সিগারেট ধরিয়েছে। সময় তখন রাত 12:15। অল্প কিছুক্ষণ আগে পৌলমী শুতে চলে গেছেন। সিগারেট শেষ করে পাকরাশিও শুতে যাবেন, এমন সময় পাকরাশির মোবাইল বেজে উঠল। এত রাতে আবার কে ফোন করেছে? পাকরাশি উঠে গিয়ে ফোন তুলে দেখলেন ছাতাবাড়ির ইন্দ্রদা ফোন করছেন। ফোন রিসিভ করে পাকরাশি বললেন, হ্যাঁ ইন্দ্রদা, বলুন। অপর প্রান্তে ইন্দ্র তখন প্রবল উৎকণ্ঠা ও আতঙ্কে পুরোপুরি নার্ভাস। কাঁপা কাঁপা গলায় তিনি যা জানালেন তা এই রকম। সেই সন্ধ্যে থেকে রিসেপশন চেয়ারে অত আলোর নিচে বসে থেকে ইমনের নববিবাহিতা স্ত্রী দেবস্মিতা তখন অতিশয় ক্লান্ত। রাত 11টায় অতিথি আগমন শেষ হতে বাড়ির মেয়েরা তাকে ঘরে নিয়ে গিয়ে বিশ্রাম করতে বললেন। সেই মতো সে তাদের ফুলশয্যায় অন্য নির্দিষ্ট ফুল দিয়ে সাজানো ঘরে বিশ্রাম নিতে চলে যায়। 11:15টায় ইমন খাওয়ার জন্য তাকে ডাকতে গিয়ে দেখে দেবস্মিতা বিছানায় কাত হয়ে শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে ভেবে সে কাছে গিয়ে ডেকে কোনো সাড়া পায় না। তখন সে দেবস্মিতার গায়ে হাত দিয়ে মৃদু ঠেলা দিতে গিয়ে দেখে শরীর বরফের মতো ঠান্ডা এবং শক্ত হয়ে রয়েছে। চিৎকার করে ইমন সকলকে ডাকে। সেই ঘরে গিয়ে সকলে দেখেন নতুন বউ বিছানার ওপর অসাড় হয়ে পড়ে আছে। এই পর্যন্ত ইন্দ্র বলে হাঁপাতে থাকেন। পাকরাশি তাকে শান্ত হওয়ার পরামর্শ দেন। ইন্দ্র হাঁপাতে হাঁপাতে বললেন, বলছিলাম আপনি ভাই একটুখানি একবার আসুন, মানে খুব অসহায় বোধ করছি, আপনি এলে একটু ভরসা পাবো। এক টানা কথা বলতে খুবই কষ্ট হচ্ছে তার, তা ভালোই বোঝা যাচ্ছে। আতঙ্কে নার্ভাস হয়ে পড়েছেন। পাকরাশি তাকে অভয় দিয়ে বললেন, বিচলিত হবেন না, আমি আসছি। ইমিডিয়েটলি ডক্টরকে কল কর। শুতে যাওয়ার জন্য পাজামা পাঞ্জাবি পরেই ছিলেন। তার ওপরে একটা পাতলা চাদর জড়িয়ে নিয়ে স্লিপার পায়ে গলিয়ে পাকরাশি বেরিয়ে পড়লেন। মধ্যরাতে ফাল্গুন মাস, বাইরে হালকা একটা ঠান্ডা রয়েছে। ছাতা বাড়িতে পৌঁছে তিনি দোতলায় চলে গেলেন। একজন তাকে সেই ঘরে নিয়ে গেলেন। ঘরে তখন অনেক মানুষ ভিড় করে দেখছে। ডাক্তার এসে গেছেন। তিনি নাড়ি টিপে দেখে মৃত বলে ঘোষণা করলেন। ঘরে ঢুকে পাকরাশি সকলকে বাইরে বেরিয়ে যেতে বললেন। একে একে সকলে বেরিয়ে যেতে পাকরাশি ভালো করে সারা ঘরটায় চোখ বুলিয়ে দিলেন। ঘরের মধ্যে কোথায় কোন জিনিস রয়েছে যেন চোখ দিয়ে ছবি তুলে রাখলেন। তারপর ডাক্তারকে জিজ্ঞেস করলেন, মৃত্যুর কারণ কিছু অনুমান করতে পারছেন ডাক্তারবাবু? ডাক্তার বললেন, মনে হচ্ছে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। কোনো কারণে তিনি অক্সিজেন পাচ্ছিলেন না, তবে এটা স্বাভাবিক মৃত্যু বলে আমার মনে হচ্ছে না। পাকরাশি ঝুঁকে পড়ে দেবস্মিতার মুখ, গলা এবং ঠোঁট তীক্ষ্ণ দৃষ্টিতে গভীরভাবে পরীক্ষা করে দেখে নিলেন। হাত দুটো এবং হাতের আঙুলের নখগুলো স্পর্শ না করে খুঁটিয়ে দেখলেন। তারপর ডাক্তারের উদ্দেশ্যে বললেন, ঠিকই বলেছেন, এটা মোটেই স্বাভাবিক মৃত্যু নয়। মৃত্যুর আগে খুব স্ট্রাগল করেছে। বিছানার চাদরে সেই ডেসপারেশনের স্বাক্ষর রয়েছে। তবে গলা টেপা হয়নি, কারণ গলায় তেমন কোনো চিহ্ন দেখছি না। বিষক্রিয়ার লক্ষণও নেই। তবুও স্বাভাবিক মৃত্যু বলে এটা মনে হচ্ছে না। পোস্টমর্টম করা জরুরি। ডাক্তার পাকরাশিকে সমর্থন করে বললেন, ইউ আর রাইট মিস্টার পাকরাশি, পুলিশে খবর দেওয়ার প্রয়োজন। শিওর। পাকরাশি ফোন বের করে লোকাল থানায় ইনফর্ম করে দিলেন। ঘরের বাইরে তখন পরিবারের সকলে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন। একটা আনন্দ ঘন বাড়ির সকলের মুখে কে যেন নিমেষে
বিষণ্ণতার কালি লেপে দিয়েছে। 15 মিনিট পর পুলিশের গাড়ি ছাতাবাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। তদন্তকারী অফিসার এবং 2 জন পুলিশকর্মী সিঁড়ি দিয়ে উপরে উঠে এলেন। পাকরাশির দিকে দেখে অফিসার তাকে স্যালুট করলেন। পাকরাশি তাকে বললেন, আপনাদের কাজ হয়ে গেলে এই ঘরে তালা দিয়ে দেবেন। ঘরের কোনো জিনিস যেন ঘর থেকে না সরে। কাল সকালে আমি একবার ঘরটা দেখব, আর বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেবেন। পরদিন সকাল 7টা ঈশান ফোন করে জানালো, কাকু, বাবার শরীর আরো খারাপ হয়ে যাওয়ায় ওই বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্দ্রদার দিকে খেয়াল রেখো, আর কেসটা আমি দেখছি। সকাল 8টায় পাকরাশি থানায় ফোন করে বললেন, আমি ঘরটা আর একবার দেখব, চাবিটা চাই। ডিউটি অফিসার বললেন, কোনো অসুবিধা নেই স্যার, ওখানে কনস্টেবল আছে, ওর কাছে চাবি রাখা আছে, আপনি পেয়ে যাবেন। এই সময় পাকরাশির হাতে কোনো কেস ছিল না, তাই শতপ্রণোদিত হয়ে ডিপার্টমেন্টকে ঘটনার কথা জানিয়ে সিআইডি তদন্তের অর্ডার করিয়ে নিলেন এবং বরাবরের মতো সহকারী সুব্রত ফোন করে সুব্রতর সাথে কথা বললেন। তাকে 9টার সময় চলে আসতে বললেন। 9টা বাজার 10 মিনিট আগেই সুব্রত এসে হাজির। সুব্রতকে সাথে নিয়ে পাকরাশির ছাতাবাড়ির যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। সেই ঘরটির বাইরে টুল পেতে একজন কনস্টেবল বসেছিলেন। সেখানে পৌঁছাতেই পাকরাশি এবং সুব্রতকে দেখে তিনি উঠে দাঁড়িয়ে সেলাম ঠুকলেন। পাকরাশি বললেন, তালা খোলিয়ে আন্দর জানা হ্যাঁ। ভেতরে ঢুকে পাকরাশির ফুলসজ্জায় অন্য যে ফুল ব্যবহার করা হয়েছে সেগুলোর দিকে বেশি নজর দিলেন, যেন খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি ফুল আলাদা আলাদা করে পরীক্ষা করছেন। সিলিং থেকে ফুলের অনেকগুলো মালা পেঁচিয়ে পেঁচিয়ে একটা করে মোটা মালা তৈরি হয়েছে। এমন অসংখ্য মালার বেষ্টনী সিলিংয়ের একটি বিন্দু থেকে ঝুলিয়ে খাটের চতুর্দিকে বৃত্তাকার বেষ্টনী করে রয়েছে। নানান ধরনের এবং বর্ণের ফুল তাতে ব্যবহৃত হয়েছে। জুঁই, রজনীগন্ধা, বেল, গোলাপ ইত্যাদি সুগন্ধি ফুল। খাটের ওপর গোলাপ ও রজনীগন্ধার অজস্র কলি ছড়ানো রয়েছে। একদিন পার হয়ে যাওয়ার কিছুটা মলিন হয়ে গেছে ফুলগুলো। চোখে দেখা শেষ, এবার চুলচেরা পরীক্ষা। পাকরাশি এবং সুব্রত দুজনেই হাতে গ্লাভস পরে নিলেন। টান দিয়ে একটি মালা ছিঁড়ে নিয়ে পাকরাশি সুব্রতকে বললেন, সুব্রত, প্রত্যেকটা ফুলকে আলাদা করো। যেই কথা সেই কাজ। 3 মিনিটের মধ্যে ফ্লোরে বসে পড়ে সুব্রত 3 রঙের ফুল বেছে আলাদা করে ফেলেছে। এক ভাগে সাদা আর এক ভাগে লাল, অল্প কিছু হলুদ ফুল। সুব্রত বললেন, স্যার, এই হলুদ রঙের ফুলগুলো কি ফুল বুঝতে পারছি না। এরকম ফুল কোনো বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করতে কখনো দেখিনি। সুব্রতর কথা শুনে পাকরাশি একবার হলুদ ফুলগুলোর দিকে তাকিয়ে দেখলেন, তারপর বললেন, মনে হচ্ছে সূর্যমুখী ফুল। সুব্রত অবাক হয়ে বললেন, সূর্যমুখী ফুল কোনোদিন ফুলসজ্জায় ব্যবহার করা হয় বলে তো শুনিনি। ভেজাল তাহলে ফুলেও দেওয়া শুরু হয়ে গেছে। আশ্চর্য। ইতিমধ্যে পাকরাশির নজর গিয়ে পড়েছে খাটের পাশে রাখা বেডসাইড টেবিলে। টেবিলের ওপর রাখা একটা লম্বা সুদৃশ্য ফুলদানিতে রজনীগন্ধা স্টিক ঠাসা। রজনীগন্ধার ডাঁটিগুলোর ফাঁক দিয়ে হলুদ রঙের কিছু উঁকি দিচ্ছে। মুহূর্তে ফুলদানি থেকে রজনী স্টিকগুলো টেনে তুলে নিতে বেরিয়ে এলো এক গোছা ডাঁটা সহ সূর্যমুখী ফুল। তা দেখে সুব্রত আবার বলে ফেললেন, এখানেও আবার ভেজাল? ভেজাল নয় সুব্রত, ষড়যন্ত্র। পাকরাশির কথায় সুব্রত খানিকটা ধন্দে পড়ে গেলেন। তার মুখ থেকে বেরিয়ে এলো একটি শব্দ, ষড়যন্ত্র? ঠান্ডা মাথায় খুন সুব্রত, ইটস আ মার্ডার। সুব্রত ধন্দ তখনও কাটেনি। সে হাঁ করে তাকিয়ে রইল বসের দিকে। পাকরাশি এবার পাহারাদার কনস্টেবলকে বললেন, সিপাহী ভাই, पता कीजिए घर पे अभी कौन कौन है। সিপাহী বললেন, साहब बहुत सारा गेस्ट लोग ठहरे हुए हैं अभी तक, और इमोन बाबू का सास और ससुर जी आज सवेर में आए हुए हैं। इस परिवार का और कौन कौन है जाके देखिए तुरंत। সারা বাড়িতে তখন যেন শ্মশানের নীরবতা বিরাজ করছে। একটি দমবন্ধ করা বিষণ্ণতার সুর বাতাসকে ভারী করে তুলেছে। পরপর 2টি অভাবনীয় ঘটনা ঘটে গেল কাল রাত থেকে। সকলের মন থেকে তখনও আনন্দের নির্যাসটুকু যেন কেউ নিগড়ে নিয়েছে।
কনস্টেবল পিছন পিছন ঈশানের স্ত্রী মৃদুলা এবং একজন 50-এর মধ্যে বয়সী ভদ্রলোক, এমন 40-ঊর্ধ্ব ভদ্রমহিলা, সম্ভবত দেবস্মিতার বাবা মা, এসে দাঁড়িয়েছেন দরজার সামনে। দুজনের সারা মুখে শোকের ছায়া পরিষ্কার বোঝা যাচ্ছে। ভদ্রমহিলার চোখ দুটি ফুলে আছে, মেয়ে হারানোর বেদনা সেখানে গভীর ছাপ রেখে গেছে। আমরা দেবস্মিতার বাবা মা। কি করে এমন ঘটলো অফিসার? এই ঘটনায় আমি খুবই দুঃখিত। আপনাদের সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই, তবে আমি কথা দিচ্ছি এর সমাধান খুব শীঘ্রই আমরা করে ফেলব। যে বা যারা এর পিছনে থাকুক না কেন, আমরা ঠিকই খুঁজে বের করে তার শাস্তির ব্যবস্থা করব। এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এ কথা শুনে দেবস্মিতার মা বাবা দুজনেই খুব অবাক হলেন। তাদের চোখ বড় হয়ে গেল। অবাক বিস্ময়ে তারা দুজনেই একসাথে জিজ্ঞেস করলেন, আপনি কি মনে করছেন এটা খুন, দুর্ঘটনা নয়? ডেফিনেটলি ইটস আ মার্ডার। হ্যাঁ? কনস্টেবল ভদ্রলোকের দিকে ফিরে বললেন, দরওয়াজা লক কর দো। ড্রয়িং রুমে এসে দেবস্মিতার বাবা দেবব্রতকে পাকরাশি জিজ্ঞেস করলেন, দেবস্মিতার কি ফুলে অ্যালার্জি ছিল? না, সব ফুলে অ্যালার্জি ছিল না, কেবলমাত্র সূর্যমুখী ফুলে অ্যালার্জি ছিল বলে আমরা জানতাম। একবার তখনও ক্লাস 11-এ পড়ে, স্কুল থেকে সব ছাত্র ছাত্রী আর ওই শিক্ষকরা মিলে একটা পিকনিকে গিয়েছিল কল্যাণীর কাছে এক বাগান বাড়িতে। সেখানে গিয়ে হঠাৎই ও খুব অসুস্থ হয়ে পড়ে। প্রথমে শ্বাসকষ্ট হতে শুরু করে, তারপর গলা থেকে কোনো কথাই বের হচ্ছিল না। সামান্য পরেই অজ্ঞান হয়ে যায়। অন্যান্য স্টুডেন্ট এবং টিচাররা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে না গেলে সেদিন ওকে আর বাঁচানোই যেত না। ডাক্তার বলেছিলেন সূর্যমুখী ফুলে ওর তীব্র অ্যালার্জি, সেই জন্যই ওর এই অবস্থা হয়েছিল। ওদের পিকনিক স্পট থেকে 30 মিটার দূরে সূর্যমুখী ফুল চাষের বাগান ছিল, তার থেকেই এমন অবস্থা হয়। তারপর থেকে সূর্যমুখী ফুল এড়িয়ে চলায় আর কোনোদিন এই সমস্যা হয়নি। কলকাতা শহরে সূর্যমুখী ফুলের সংস্পর্শে আসার তেমন সুযোগও নেই। বুঝতে পেরেছি, আমারও অনুমান তেমনই ছিল। আপনারা এখানে কদিন আছেন? সবকিছু মিটলে তারপর ফিরে যাব। কেসটার কিনারা না হওয়া পর্যন্ত আপনারা এখানে থেকে যান। আপনাদের আমার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তাই হবে। ধন্যবাদ। ইতিমধ্যে ঈশান, ইমন ও ওদের কাকা তীর্থ হাসপাতাল থেকে ফিরে এসেছেন। ঈশানকে পাকরাশি জিজ্ঞেস করলেন, ইন্দ্রদা কেমন আছেন এখন? উত্তরে ঈশান জানালো, এখন অনেকটা ভালো, ওরা অবজারভেশনে রেখেছে। তোমাদের বিয়ের ফুল কে সাপ্লাই করেছিল? আমরা বিয়ের অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ইভেন্টুয়ালকে দিয়ে দিয়েছিলাম। অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা ওরাই করেছে। ওই সংস্থার যিনি কর্ণধার তাকে আমার সাথে দেখা করতে বলে দাও, ইমিডিয়েটলি। এখনই ডাকছি কাকু। ছাতা বাড়ি থেকে বেরিয়ে পাকরাশি সুব্রতকে সাথে নিয়ে নিজের বাড়িতে ফিরে এলেন। সুব্রতকে বসতে বলে পাকরাশি ভিতরে গেলেন। 2 মিনিটের মধ্যে ফিরে এসে সোফায় বসতে বসতে মিনতিকে বললেন, মিনতি, ব্রেকফাস্টটা দিয়ে যা। এর মধ্যে ব্রেকফাস্টের ডিশ হাতে মিনতির প্রবেশ। তার হাত থেকে ডিশ নিয়েই দুজনেই ব্রেকফাস্টে মন দিলেন। খিদেটাও পেয়েছে বেশ। ব্রেকফাস্ট এবং তারপর চা খাওয়া শেষ করে পাকরাশি মগজে ধোঁয়া দেওয়ার জন্য একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিলেন। তারপর বললেন, কিছু ধরতে পারলে সুব্রত? অল্প অল্প। যেমন? ইভেন্টের লোক জড়িত আছে, ফুল যেহেতু তারাই এনেছে। কি করে নিশ্চিত হচ্ছ? পাল্টে যেতে পারে নাকি? এমন সময় কলিং বেল বেজে উঠল। পাকরাশি গলা চড়িয়ে বললেন, মিনতি, গেটটা খুলে দে, বোধহয় ঈশান এসেছে। মিনতি গিয়ে দরজা খুলে দিতে একজন 30-35 বছর বয়সী যুবকের সাথে নিয়ে ঈশান ভেতরে এসে বললেন, কাকু কোথায়? মিনতি ড্রয়িং রুমের দিকে দেখিয়ে দিতে তারা ড্রয়িং রুমে চলে এলো। পাকরাশি তাদের স্বাগত জানিয়ে ভিতরে এসে বসতে বললেন। দুজনায় সোফায় বসে এলেন। ঈশান বললেন, কাকু, ইনি ইভেন্টুয়ালের মালিক। কি নাম আপনার? পাকরাশি প্রশ্নের উত্তরে ইভেন্টের মালিক বললেন, আমার নাম সৈকত সাহা রায়। কতদিনের ব্যবসা? হ্যাঁ, ধরুন প্রায় 10 বছর। তো ফুলসজ্জার জন্য কি কি ফুল ব্যবহার করেন? সেভাবে নির্দিষ্ট করে বলা না থাকলে সাধারণত বেল, জুঁই, রজনীগন্ধা আর গোলাপ এইগুলোই ব্যবহার করা হয়। তাহলে ইমনের ফুলসজ্জার ফুলে সূর্যমুখী ফুল এলো কিভাবে? না না, এ হতে পারে না স্যার।
কোনো রকম ফুলের ডেকোরেশনে আমরা তো কখনো সূর্যমুখী ফুল ব্যবহার করি না। তাহলে এক্ষেত্রে তা কিভাবে ব্যবহৃত হলো, যার জন্য একজনের প্রাণ চলে গেল? আপনাকে তো ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার দেবস্মিতার মার্ডার চার্জে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সৈকতের। ভয়ে মুখখানা মুহূর্তে রক্তশূন্য হয়ে গেছে। কোনো কথা বলতে পারছে না সে। তার দিকে জলের বোতল এগিয়ে দিয়ে পাকরাশি বললেন, নিন, জল খান। কয়েক ঢোক জল খেয়ে একটু ধাতস্থ হয়ে সৈকত বললেন, বিশ্বাস করুন স্যার, এ বিষয়ে বিন্দু বিসর্গ আমি কিচ্ছু জানি না। কি করে যে এমনটা হলো আবার মাথাতেই ঢুকছে না। ফুল রেডি হয়ে আমাদের কাছে আসে, আমার ছেলেরা তা দিয়ে সাজিয়ে দেয়। তার ভিতরে কিভাবে যে সূর্যমুখী ফুল ঢুকিয়ে দেওয়া হয়েছে এ তো আমি বুঝতে পারছি না। তাহলে ফুল সাপ্লাইয়ের কাছে জানতে হচ্ছে। আপনাকে কিছু জানতে হবে না। ফুল কে সাপ্লাই করে আপনাদের? গড়িয়াহাটের ফ্লোরাল প্যারাডাইস, ওরাই সব সময় আমাদের ফুল সাপ্লাই দিয়ে আসছে। ওদের সাথে ধরুন ওই 5 বছর ধরে আমাদের ব্যবসা চলছে। এর আগে তো কোনোদিন এমন সমস্যা হয়নি। ফোন করে ডাকুন তাকে এক্ষুনি। পাকরাশির বলার সাথে সাথেই পকেট থেকে ফোন বের করে নম্বর লাগালো সৈকত। হ্যালো, সুকান্ত দা, তুমি এক্ষুনি একবার নাকতলায় চলে আসো তো। দিন ফোনটা আমার কাছে, আমি কথা বলছি। হ্যাঁ, সুকান্ত দা, একটু স্যারের সাথে কথা বলো। বলে ফোনটা পাকরাশির দিকে এগিয়ে দিলেন। পাকরাশি বললেন, আমি সিনিয়র ইন্সপেক্টর সিআইডি পরীক্ষিত পাকরাশি বলছি। আপনি একটুও দেরি না করে এক্ষুনি এখানে চলে আসুন। বলে পাকরাশি ফোন কেটে দিলেন। আধ ঘন্টার মধ্যে হন্তদন্ত হয়ে ফ্লোরের মালিক বাইরে এসে বেল বাজালেন। গম্ভীর গলায় পাকরাশি বললেন, বসুন। সেই লোকটা বসার পর পাকরাশি তাকে জিজ্ঞেস করলেন, কি নাম আপনার? সুকান্ত প্রামাণিক স্যার। কতদিনের ব্যবসা? আমাদের 3 পুরুষের ব্যবসা স্যার। ইমনের বিয়েতে ডেকোরেশনের জন্য যে মালা তৈরি করেছিলেন তাতে সূর্যমুখী ফুল কেন ঢুকিয়েছিলেন? সূর্যমুখী ফুল? কি বলছেন কি স্যার? সূর্যমুখী ফুল কখনো ফ্লাওয়ার ডেকোরেশনে ব্যবহার হতে পারে তাই প্রথম শুনছি। আমাদের 3 পুরুষের ব্যবসা, ফুলের মার্কেটে আমাদের অনেক সুনাম রয়েছে স্যার। অনেক বড় বড় মানুষের বাড়িতে আমরা কাজ করেছি, কোনোদিন কোনো কমপ্লেন কেউ করতে পারেনি স্যার। আমার কারখানা চেক করে কোথাও যদি কোনো সূর্যমুখী ফুলের ছিটে ফোঁজা খুঁজে পান, যে কোনো শাস্তি মাথায় পেতে নেব স্যার। উত্তেজিত হয়ে এক নাগারে কথা বলে সুকান্ত থামলেন। পাকরাশিকে কিঞ্চিত চিন্তিত দেখালো। কিছু একটা অঙ্ক তার মাথায় ঘুরছে তখন। মিনিট 2 পর নীরবতা ভেঙে বললেন, আপনার ফুল এখনো ওই ঘরে সাজানো আছে, নিজে গিয়ে দেখে আসুন তাতে সূর্যমুখী ফুল আছে কিনা। চলুন, আমি দেখতে চাই। যাও সুব্রত, ওনাকে নিয়ে গিয়ে দেখিয়ে আনো। সুব্রত সুকান্তকে নিয়ে বেরিয়ে গেলেন। পাকরাশি এবার সৈকতের কাছে জানতে চাইলেন, ফ্লোরাল প্যারাডাইস থেকে ওই বাড়িতে ফুল কিভাবে এসেছিল? সুকান্ত দা গতকাল সকালে ট্যাক্সি করে 3টে ফুলের বান্ডিল সরাসরি অনুষ্ঠান বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আমার ছেলেরা তখন নিচে ডেকোরেশনের কাজ করছিল। 2 বান্ডিল নিচে আর 1 বান্ডিল ওপরে যেই ঘর সাজানোর কথা ছিল সেইখানে রেখে দিয়ে চলে যেতে বলেছিলাম। সেই মতো সুকান্তদার কর্মচারী ফুল রেখে দিয়ে চলে যায়। আমি নিজে তখন নিচে দাঁড়িয়ে থেকে কাজের তত্ত্বাবধান করছিলাম। মিনিট 20 পর সুব্রত ও সুকান্ত ফিরে এলো। সুব্রতর হাতে একটি ফুলের তৈরি রিং। ঘরে পা দিয়েই সুকান্ত খুব জোরের সাথে বললেন, স্যার, ওই ঘরের কোনো ফুল আমার পাঠানো ফুল নয়। আমি হলফ করে বলতে পারি অত নিম্নমানের ফুল আমরা ব্যবহার করি না। নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। পাকরাশি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, এখন আপনারা যান, প্রয়োজন হলে আবার ডাকা হবে। 3 জন বেরিয়ে যেতে পাকরাশি সুব্রতকে বললেন, ওই ফুল আর এই ফুলে বেজায় ফারাক, দেখতে পাচ্ছ সুব্রত? হ্যাঁ স্যার, দেখলেই পার্থক্য বোঝা যাচ্ছে। স্ট্রেঞ্জ। অনেকক্ষণ ধরে পাকরাশি কোনো কথা বলছেন না। একটি সিগারেট ধরিয়ে লম্বা টান দিচ্ছেন আর ধোঁয়ায় রিং ছেড়ে চলেছেন। সিগারেট শেষ করে তিনি বললেন, বুঝলে সুব্রত, ফুলের প্যাকেট পাল্টে দেওয়া হয়েছিল।
রাইট স্যার, আমারও তাই মনে হচ্ছে। আর তাই যদি হয়ে থাকে তাহলে এটা বাড়িরই কেউ করেছে। এক্স্যাক্টলি স্যার। আর যে এটা করেছে সে জানতো দেবস্মিতার সূর্যমুখী ফুলে অ্যালার্জি আছে। একদম স্যার। কিন্তু প্রশ্ন হলো এটা কে জানতো? সুব্রত নীরব, কারণ এ প্রশ্নের উত্তর তার জানা নেই। পরের প্রশ্নটি ততক্ষণে এসে গেছে পাকরাশির থেকে। দেবস্মিতাকে সরিয়ে দেওয়া তার খুব দরকার ছিল, কিন্তু কার এবং কেন? এই প্রশ্নেরও কোনো সদুত্তর সুব্রতর কাছে নেই, তাই তিনি চুপ করেই রইলেন। এরপর সারা ড্রয়িং রুমে নীরবতা ছেয়ে গেল। পাকরাশি তখন গভীর চিন্তায় ডুবে আছেন। সুব্রত নিশ্চল পাথরের মূর্তির মতো বসে নিঃশব্দের সাধনায় মগ্ন। তিনি জানেন তার বস ভাবনায় অতুল সমুদ্রে সেচে মহামূল্যবান রত্নের মতো সকল অমীমাংসিত প্রশ্নের উত্তর অনুসন্ধান করছেন। কিছুক্ষণ পর সেই সকল মূল্যবান রত্ন আহরণ করে একটির সাথে আরেকটি যুক্ত করতে করতে পৌঁছে যাবেন অপরাধীর দোরগোড়ায়। আধ ঘন্টা এভাবেই কেটে গেল। তারপর নীরবতা ভেঙে পাকরাশি মিনতিকে ডাকলেন। মিনতি, 2 কাপ কড়া করে চা দিয়ে যা তো। আদেশ শুনে নিয়ে মিনতি তা পালন করতে চলে গেল। এরপর সুব্রতকে বললেন, সুব্রত, পরিবারের সদস্যদের তালিকা তৈরি করে প্রত্যেকের নামের পাশে এই ঘটনায় যুক্ত থাকার সম্ভাবনার পার্সেন্টেজ লেখো, যেমনটা তুমি ভাবছো সেই অনুসারে। সুব্রত কাগজ কলম নিয়ে বসে পড়লেন। চা এসে পৌঁছানোর আগেই সুব্রত তালিকা তৈরি। পাকরাশি বললেন, কাকে কত পার্সেন্টেজ দিয়েছো শুনে? এমন সময় চা নিয়ে মিনতি ঢুকল। চায়ের কাপে প্রথম চুমুকটি দিয়ে সুব্রত বললেন, 1 ইন্দ্রদ্বীপ 0, 2 তীর্থদ্বীপ 5, 3 ঈশান 0, 4 ইমন 49, 5 মা শ্রাবণী 0, 6 কাকিমা মঞ্জুশ্রী 5, 7 বৌদি মৃদুলা 0, আর 8 তুতো বোন সায়নী 5। শুনে পাকরাশি চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ইমনকে 49 দিয়েছো সেটা না হয় বোঝা গেল, কিন্তু বাকি 3 জনকে 5 করে দিলে তার ব্যাখ্যা কি? সুব্রত ঘন ঘন 3টি চুমুক দিয়ে নিলেন চায়ের কাপে। তারপর বললেন, মনে হলো এদের সামান্য মোটিভ থাকলেও থাকতে পারে, তাই। দেখা যাক। চা খাওয়া শেষ হতেই পাকরাশি বললেন, সুব্রত, ওঠো, বেরোতে হবে। লোকাল থানাকে ফোন করে বলো গাড়ি পাঠাতে ছাতাবাড়ির গেটে। সুব্রত ফোন করে জানিয়ে দিলেন। পাকরাশি একবার ভেতর থেকে ঘুরে এলেন। দুজনে ছাতা বাড়ির থেকে এগিয়ে গেলেন। গেট দিয়ে ভেতরে ঢুকতেই ওপর থেকে দেখতে পেয়ে ঈশান নিচে নেমে এসে দুজনকে সদরের উপরে নিয়ে গেল। পাকরাশি জিজ্ঞেস করলেন, দেবব্রতবাবু আছেন তো? হ্যাঁ কাকু। দুজনকে ড্রয়িং রুমে বসে ঈশান ভেতরে গিয়ে দেবব্রতকে ডেকে নিয়ে এলো। পাকরাশি বলল, বসুন, আর 2-1টা ইনফরমেশন আমার দরকার, তাই বিরক্ত করতে এলাম। না না, বলুন কি জানতে চান? দেবস্মিতা কোন স্কুলে পড়তো যখন 11-এ? সেন্ট জনস কনভেন্ট। পিকনিকের যে ঘটনাটা সেটা কোন সালে? 2016। ওকে, থ্যাংক ইউ বলে পাকরাশি উঠে পড়লেন। নিচে নেমে দেখলেন গেটের সামনে পুলিশের জিপ দাঁড়িয়ে আছে। দুজনে তাতে উঠে বসলেন। ড্রাইভারকে পাকরাশি বললেন, সেন্ট জনস, বালিগঞ্জ। গাড়ি সেই দিকে ছুটে গেল। সেন্ট জনসে পৌঁছে গাড়ি থেকে নেমে পাকরাশি ও সুব্রত গেটের কাছে পৌঁছাতে সুব্রত বললেন, পুলিশ, প্রিন্সিপালের সাথে দেখা করব। দারোয়ান ছোট গেটটি খুলে তাঁদের ভেতরে আসতে দিলেন। পাকরাশি ও সুব্রত সিঁড়ি দিয়ে 2তলায় উঠে গেলেন।
প্রিন্সিপাল তখন নিজের ঘরে একা বসে ফোনে কারোর সাথে কথা বলছিলেন। সুব্রত পাকরাশি অপেক্ষা করলেন কথা শেষ হওয়া পর্যন্ত। ফোন রেখে পাকরাশিদের দরজার সামনে দিকে প্রিন্সিপাল জিজ্ঞেস করলেন, কিছু বলবেন আপনারা? পাকরাশি সুব্রতকে নিয়ে ভেতরে ঢুকে নিজের আইডি কার্ড প্রিন্সিপালের সামনে মেলে ধরে বললেন, কয়েকটা ইনফরমেশনের জন্য আপনার কাছে আসা। প্রিন্সিপাল তাদের সাদরে বসতে বললেন। টেবিলের এপাশে প্রিন্সিপালের মুখোমুখি দুটো চেয়ারে দুজন বসলেন। পাকরাশি বললেন, 2016 সালে আপনাদের স্কুল থেকে সেই সময় 11-এর ছাত্রছাত্রীদের নিয়ে কল্যাণীতে একটা পিকনিক যাওয়া হয়েছিল। সেই ব্যাপারে আমার কিছু তথ্য চাই। প্রিন্সিপাল অল্প কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর উঠে পাশের একটি আলমারি থেকে একটি ফাইল বের করলেন। কাগজ উল্টে উল্টে কিছুক্ষণ কিছু একটা খুঁজতে লাগলেন। একটা জায়গায় এসে তারপর থামলেন। কিছুক্ষণ সেখানে চোখ বুলিয়ে নিয়ে তিনি বললেন, হ্যাঁ, ওই 2016 ডিসেম্বর মাসের শেষে ওই 30 তারিখ নাগাদ 11 স্টুডেন্টদের একটা পিকনিক হয়েছিল কল্যাণীতে, আন্ডার সুপারভিশন অফ 3 টিচার্স, সৌম্য ব্যানার্জি, মনীষা সান্যাল অ্যান্ড তপতি ঘটক। আপনি পাশের টিচার্স রুমে যান, ওখানে আপনি তপতি আর মনীষাকে পেয়ে যাবেন। ওরা আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারবে। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড কোঅপারেশন। বলে পাকরাশি ও সুব্রত পাশের ঘরে গেলেন। সেখানে তখন 3 জন শিক্ষিকা এবং একজন শিক্ষক ছিলেন। তাদের মধ্যে একজন মনোযোগের সাথে খাতা দেখছিলেন। জিজ্ঞেস করতে জানা গেল তিনি মনীষা সান্যাল। তার কাছে গিয়ে পাকরাশি নিজেদের পরিচয় তাকে অবগত করিয়ে আগমনের হেতু জানাতে তিনি তার পাশের ফাঁকা দুটো চেয়ারে পাকরাশিদের বসতে বললেন। বলুন, কি জানতে চান? 2016 সালের পিকনিকে কতজন স্টুডেন্ট, টিচার অ্যান্ড অন্যান্য লোকজন গিয়েছিলেন? একটু অপেক্ষা করুন, আমাকে দেখে বলতে হবে। ওকে, নো প্রবলেম। মনীষা উঠে গিয়ে টিচার্স রুমের শেষের দিকে রাখা পাশাপাশি 3টি আলমারির মধ্যে থেকে একটি খুলে লাল রঙের একটি ফাইল নিয়ে এলেন। তারপর একটি একটি করে কাগজ উল্টিয়ে 2016 লিস্টটি বার করলেন। সেখান থেকে দেখে বললেন, মোট 26 জন স্টুডেন্ট, 3 জন টিচার, একজন রাঁধুনি ও 2 জন রান্নার হেল্পার গিয়েছিল। এদের সকলের নাম, ঠিকানা, ফোন নাম্বার আমার চাই। আই নিড ইউর কোঅপারেশন প্লিজ। নাম ঠিকানা দিতে পারবো, কিন্তু স্কুলে স্টুডেন্টদের ফোন অ্যালাউড নেই, তাই ওদের গার্জিয়ানদের নম্বর দিতে পারি। তাতেই হবে। পাশের টেবিলে একটি কম্পিউটার মেশিন ছিল। মনীষা ওই টেবিলে গিয়ে কম্পিউটার থেকে নাম, ঠিকানা এবং তাদের গার্জিয়ানদের ফোন নাম্বার এবং রাঁধুনি গোবিন্দ ঠাকুরের ফোন নম্বরটি কাগজে প্রিন্ট করে পাকরাশিকে দিলেন। পাকরাশি বললেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনুগ্রহ করে সৌম্য ব্যানার্জি, তপতি ঘটক এবং আপনার ফোন নাম্বার 3টে দিয়ে দিন। মনীষা সেগুলো হাতে লিখে কাগজটি পাকরাশির হাতে দিলেন। পুনরায় ধন্যবাদ জানিয়ে পাকরাশি এবং সুব্রত সেখান থেকে বেরিয়ে এলেন। বাড়ি ফিরে সুব্রতকে পাকরাশি বললেন, সুব্রত, এক এক করে সব কটা নাম্বারে ফোন করে ছাত্রছাত্রীদের নাম্বারগুলো জেনে নোট করে নাও। সেই মতো সুব্রত একটি একটি করে সব কটির নম্বরে ফোন করে 3টি বাদে বাকি নম্বরগুলো সংগ্রহ করে নিলেন। 3 জন কিছুতেই নম্বর দিতে রাজি হলেন না। কাজটি খুব সহজেই হয়ে গেল এমন কিন্তু না। অনেক কৈফিয়ত ও প্রশ্নের উত্তর দিয়ে বেশ পরিশ্রম করেই তা হাসিল করতে হলো। সকলের নাম্বার নোট করে কাজ শেষ হওয়ার পর পাকরাশির কাছ থেকে পরবর্তী নির্দেশ এলো। সুব্রত, এবার সব কটা নাম্বারের কল হিস্ট্রি বের করে ছাতা বাড়ির সকল সদস্যদের মেম্বারের সাথে মিলিয়ে দেখো, কারোর সাথে লিঙ্ক পাও কিনা। সময়সদ্য কাজ সুব্রতকে নিয়ে পাকরাশি কম্পিউটারের ঘরে গেলেন। সুব্রত নিজের কাজে লেগে গেলেন, আর পাকরাশি যে 3টি নম্বর পাওয়া গেল না, সংশ্লিষ্ট থানায় ফোন করে অনুরোধ করলেন নম্বরগুলো সংগ্রহ করে তার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। তারপর ঈশানকে ফোন করে তাদের পরিবারের সকল সদস্যের ফোন নাম্বার জেনে নিয়ে লিখে নিলেন। তারপর ইমনকে ফোন করলেন, তুমি একবার আমার বাড়িতে চলে এসো তো। 10 মিনিট পর ইমন এলো। পাকরাশি তাকে বললেন, বসো, কথা আছে। ইমন বসার পর পাকরাশি বললেন, তোমার গার্লফ্রেন্ডদের লিস্ট আমার প্রয়োজন। ইমন লজ্জা পেল, মাথা নিচু করে রইল কিছুক্ষণ। পাকরাশি তা বুঝতে পেরে বিষয়টি একটু সহজ করে দিলেন। তিনি বললেন, ইমন, তোমার বিয়ের খবরটা জানার পর তোমার গার্লফ্রেন্ডরা আনন্দে নেচে উঠে পার্টি থ্রো করেনি নিশ্চয়ই?
ইমন সরাসরি উত্তর না দিয়ে একটু ঘুরিয়ে প্রশ্ন করল, সেটা কি স্বাভাবিক হতো কাকু? একেবারেই না। সবচেয়ে হার্ড রিয়াকশন কার কাছ থেকে এসেছিল? চিন্তা করে সঠিক উত্তর দেবে। নাও আই এম নট ইয়োর কাকু, অনলি পুলিশ পার্সোনেল, রাইট? এবার বাধ্য হয়েই ইমন বলল, যদিও আমি কোনো সম্পর্কেই সিরিয়াস ছিলাম না, তবুও পার্টনারদের দিক থেকে আকাঙ্ক্ষা তো নিশ্চয়ই থাকে। তাই 2-3 জন নিশ্চিতভাবে একটু বেশি হার্ট হয়েছে। যারা বোকার মতো বা বলা ভালো লোভীর মতো আকাশে প্রাসাদ বানাবার স্বপ্ন লালন করত তাদের মনের কোণে, তাদের রিয়াকশন থেকে সেটা বুঝতেও পেরেছিলাম। কিন্তু তাতে আমার কোনো দায় ছিল না। তারা কারা? সবার আগে যে নামটা বলতে হবে সে রুমি। ও খুবই ক্ষুব্ধ হয়েছে, আমাকে গালিগালাজ পর্যন্ত করেছে, দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে, যদিও অকারণে। দ্বিতীয় পামেলা, ও একজন সেক্স সর্বস্ব মেয়ে। ও চাইতো আমি যেন ওকেই বিয়ে করি। ও শেষ পর্যন্ত সেই লক্ষ্যে চেষ্টা করে। খবরটা শুনে খুব স্বাভাবিকভাবেই আপসেট হয়। রাগ ওরও হয়েছে। তৃতীয় শিমলি, ওর গল্প সেম। ইমন থামতে পাকরাশি বললেন, এই 3 জনের নাম এবং ফোন নাম্বারগুলো লিখে দাও। ইমন সঙ্গে সঙ্গে তা লিখে দিল। পাকরাশি শেষ প্রশ্নটি করলেন, দেবস্মিতাকে তো তুমিও মারতে পারো, কারণ বাড়ি থেকে জোর করে তোমার বিয়ে দেওয়া হয়েছিল। দেখুন, বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল এটা যেমন সত্য, আবার এটাও তার চেয়ে অনেক বেশি সত্য যে আই ফিল মাই সেলফ লাকি টু হ্যাভ অ্যান উইমেন লাইক দেবস্মিতা ইন মাই লাইফ। ইমন চলে যেতে সুব্রত বললেন, ইমনকেও সন্দেহের বাইরে রাখা ঠিক হবে না। কিনারা না হওয়া পর্যন্ত এভরিবডি ইজ আন্ডার সাসপিশন। তাছাড়া ইমন তো প্রাইম সাসপেক্টদের মধ্যে অন্যতম। যে কটি ফোন নম্বর সংগ্রহ করা হয়েছিল প্রত্যেকটির কল হিস্ট্রি ছাতাবাড়ির সদস্যদের নম্বরের সাথে মিলিয়ে দেখে একটা চমকপ্রদ তথ্য পাওয়া গেল। মালবিকা নামে একজন ছাত্রীর সাথে ইমনের যোগাযোগ পাওয়া গেল। বছর 3 আগে বেশ ঘন ঘন তাদের মধ্যে কথা হতো। প্রায় 1 বছর ধরে দুজনের মধ্যে যোগাযোগ ছিল, কিন্তু তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন, আর কোনো কল নেই দুজনের মধ্যে। সে নম্বরে ফোন করে জানা গেল 2 বছর হলো মালবিকা বিয়ে হয়ে গেছে। তিনি এখন জামশেদপুরে তার স্বামীর সাথে থাকেন। ইমনের বিষয়ে কোনো কথা বলতে তিনি অস্বীকার করলেন। যে ব্যাপারটা খুবই আশ্চর্যজনক এবং পাকরাশিকে ভাবাচ্ছে তা হলো ছাতাবাড়ির কারোর সাথে বাকি নম্বরগুলোর কোনো লিঙ্ক খুঁজে পাওয়া গেল না। পাকরাশি মনে মনে বললেন, আশ্চর্য। ইতিমধ্যে সেই 3টি নম্বরে ফোন এসে গেছে সংশ্লিষ্ট থানাগুলো থেকে। সুব্রত সেগুলো নিয়ে কাজে বসে গেছেন, কিন্তু এবারও হতাশ হতে হলো। ওই 3টে নম্বরের সাথেও ছাতাবাড়ির লিঙ্ক কিন্তু পাওয়া গেল না। পাকরাশি গম্ভীর চিন্তায় ডুবে যেতে লাগলেন। মগজের ল্যাব এবং সমস্যার জট খোলার জন্য সিগারেট ধরালেন। নিস্তব্ধ নীরবতায় ছেয়ে গেল যেন চরাচর। সেই ধ্যানমগ্ন যোগী খুঁজে চলেছেন কোনো এক অপার রহস্যের সমাধান। এভাবে কেটে গেল বেশ কিছু সময়। ঠিক 15 মিনিট পর বোধহয় একটু ক্ষীণ আলোর রেখা ফুটে উঠল পাকরাশির মগজের অন্তঃপুরে। নীরবতা ভঙ্গ করে তিনি সুব্রতকে জিজ্ঞেস করলেন, সুব্রত, তুমি স্কুল বা কলেজ থেকে কোনোদিনও পিকনিকে গিয়েছো? হ্যাঁ, অনেকবার। সব সময় কি শুধু ছাত্রছাত্রী আর শিক্ষক শিক্ষিকারাই অংশ নিতেন? এছাড়া অন্য কেউ কি সেখানে যোগদান করতো না? তা কেন? আমার সাথে আমার রুমমেট কৌশিক তো প্রতিবারই গেস্ট হিসাবে আমাদের কলেজের পিকনিকে গেছে। আমিও গিয়েছি ওদের কলেজের পিকনিকে। এমন তো হয়েই থাকে। রাইট। এক্ষেত্রেও কি তেমন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়? একেবারেই না। তাহলে আমরা এক জায়গায় আটকে আছি কেন? ফোনটি করলেন টিচার মনীষাকে। ফোন ধরে মনীষা বললেন, হ্যালো, বলুন। আর একটা ইনফরমেশন চাই মিসেস সান্না। সেবারে পিকনিকে কি কোনো এক্সট্রা লোক ছিল? এক্সট্রা বলতে? স্কুলের বাইরের কেউ, কারো গেস্ট? হ্যাঁ, কারো না কারো গেস্ট তো থাকেই। সেবারেও নিশ্চয়ই ছিল। আমাকে দেখে বলতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি সময় নিয়ে দেখেই বলুন, আমরা অপেক্ষা করছি। ফোন দেখে পাকরাশির ঘড়ির দিকে তাকালেন।
ঘড়ি জানান দিচ্ছে সময় দুপুর 12:40। সুব্রতকে জিজ্ঞেস করলেন, সুব্রত, স্নান হয়নি তো? না স্যার, আপনি ডাকতেই চলে এসেছি। তাহলে পোশাক ছাড়ো, স্নানে যাও, তোমার পর আমার টার্ন। সুব্রতকে ইতস্তত করতে দেখে পাকরাশি আবার বললেন, সুব্রত, তুমি এখনো আমাকে নিজের ভাবতে পারলে না। সুব্রত লজ্জিত হয়ে বললেন, কি বলছেন স্যার? আপনি আমার দাদা কাম গাইড কাম ফিলোসফার, আপনাকে আপন না ভাবার প্রশ্নই ওঠে না। সুতরাং আর কোনো কথা না বাড়িয়ে সুব্রত বোসের দেওয়া পোশাক পরে তোয়ালে নিয়ে বাথরুমের দিকে অগ্রসর হলেন। দুজনে স্নান করে ডাল, আলু পোস্ত ভাজা, রুই মাছের ঝোল, চাটনি ও সাদা দই সহযোগে লাঞ্চ সেরে একটু বিশ্রাম করে নিলেন। ইতিমধ্যে মনীষা ফোন করে জানিয়েছেন গেস্ট হিসেবে এক্সট্রা 3 জন সেই বছরের পিকনিকে যোগদান করেছিল। পাকরাশি মনীষার সাথে আজ বিকেলে আরেকবার দেখা করার জন্য সময় চেয়ে রেখেছে। 4টে বাজতে দুজনে বেরিয়ে পড়লেন সেন্ট জন স্কুলে যাওয়ার জন্য। মনীষা তাদের জন্যই অপেক্ষা করছিলেন। পাকরাশি ও সুব্রতকে 2টি চেয়ার দেখিয়ে তিনি বসতে বললেন। চেয়ারে বসে মনীষাকে ধন্যবাদ জানিয়ে পাকরাশি বললেন, আপনাকে আবারও একটু বিরক্ত করতে হচ্ছে বলে আমি দুঃখিত। পিকনিকে যোগদানকারী ছাত্রছাত্রীদের ছবি পাওয়াটা খুবই দরকার। মনীষা কম্পিউটার রাখা টেবিলটাতে গিয়ে 2016 একাদশ শ্রেণীর স্টুডেন্ট রেকর্ড বার করে বেছে বেছে ছবিগুলো আলাদা করে নিয়ে 2টি কাগজে প্রিন্ট করে পাকরাশির হাতে দিলেন। পাকরাশি 3 মিনিট সময় ধরে প্রতিটি ছবি দেখে নিলেন, যেন মাথায় মেমোরি কার্ডে সেভ করে নিলেন। তারপর চেয়ার ছেড়ে উঠে পড়ে বললেন, থ্যাংক ইউ সো মাচ মিসেস সান্যাল ফর ইউর কাইন্ড কোঅপারেশন। সেন্ট জনস থেকে বেরিয়ে বাইরে এসে দেখলেন সন্ধে হতে এখনও কিছু সময় বাকি। গাড়ি গড়িয়াহাট মোড়ের কাছাকাছি পৌঁছে গেছে। কিছু একটা পাকরাশির নজরে পড়েছে। তিনি ড্রাইভারকে গাড়ি সাইড করে দাঁড় করাতে বললেন। 100 মিটার দূরে ঠিক গড়িয়াহাটের মোড়ে 2টি মেয়ে দাঁড়িয়ে হেসে হেসে গল্প করছে, তাদের হাতে একটি করে আইসক্রিমের কোন। গল্প করতে করতে আইসক্রিমে কামড় দিচ্ছে তারা। পাকরাশি বললেন, সুব্রত, সামনের দিকে তাকাও, 2টো মেয়ে হাতে আইসক্রিম কোন দেখতে পাচ্ছ? সুব্রত খুঁজে খুঁজে বেশ কষ্ট করে শেষে দেখতে পেল 2টি মেয়ে দাঁড়িয়ে গল্প করছে, ওদের দুজনের হাতে আইসক্রিম। তারপর বলল, হ্যাঁ স্যার, দেখতে পেয়েছি। চিনতে পারছো? না তো। একজন ছাতাবাড়ির মেয়ে, অর্থাৎ ঈশানের কাকার মেয়ে সায়নী, এবং অপরজন ওই পিকনিকে যোগদানকারী এক ছাত্রী, নাম স্নেহা জৈন। পাকরাশির এই অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতায় মুগ্ধ হয়ে সুব্রত ভাবলেন, একবার মাত্র তাও ছবিতে দেখেই কি অনায়াসে দক্ষতায় চিনে ফেললেন নামসহ। বিষয়টি আদৌ অত সহজ নয়। 1 জন বা 2 জন নয়, 26 জনের মধ্যে থেকে একজনকে আলাদা করে চিনে নেওয়া জাস্ট ঐশ্বরিক ক্ষমতা। একটি শব্দ মাত্র বেরিয়ে এলো সুব্রতর মুখ থেকে, রিয়েলি? গড়িয়াহাট আসার উদ্দেশ্য পাকরাশির কাটলেট খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই আলিবাবার ঢুকে তারা 2টো কাটলেটের অর্ডার দিলেন। আলিবাবা থেকে বেরিয়ে পাকরাশি সুব্রতকে বললেন, সুব্রত, আজকের মতো তোমার কাজ শেষ, তুমি বাড়ি গিয়ে বিশ্রাম করো, কাল সকালে চলে এসো আবার। ওকে স্যার। বলে নিজের বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালেন। পাকরাশি গাড়িতে উঠে ড্রাইভারকে বললেন, নেতাজি নগর থানা চালো। থানা থেকে পোস্টমর্টম রিপোর্টটা সংগ্রহ করে নিলেন। ফরেন্সিক রিপোর্টের বিষয়ে প্রশ্ন করতে বড়বাবু জানালেন পরের দিন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পাকরাশি এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে পিএম রিপোর্টটা নিয়ে বসলেন। যেমন ভাবা হয়েছিল রিপোর্টেও তেমনই উল্লেখ আছে, ফুলের পরাগ রেণু থেকে তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়ায় শ্বাসনালী এতটাই সংকুচিত হয়ে যায় যে শ্বাসক্রিয়া চালানো অসম্ভব হয়ে পড়ে। ফুসফুসে পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে পড়ায় মাল্টি অর্গান ফেলিয়ার থেকে মৃত্যু। শ্বাসনালীতে পরাগরেণুর অতি সূক্ষ্ম কণার উপস্থিতি পাওয়া গেছে, সেগুলিকে পরীক্ষা করে জানা গেছে তা সূর্যমুখের ফুলের ইত্যাদি। আজ দেবস্মিতার অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে, সেই কারণে বাড়ি থেকে আর বেরোলেন না পাকরাশি। সারাদিন পরিশ্রমও কম হয়নি। খবর শোনার জন্য টিভি অন করে একটি বিখ্যাত বাংলা চ্যানেল খুললেন। ছাতাবাড়ির খবরটা ব্রেকিং নিউজ করে বারবার সম্প্রচার করছে। টিভি বন্ধ করে বিছানায় শুয়ে বই পড়ায় মন দিলেন। কখন ঘুমিয়ে পড়েছেন খেয়াল নেই।
ঘুম ভাঙল স্ত্রী পৌলমীর ডাকে। বিছানা থেকে নেমে দেখলেন ঘড়িতে 10:30 বাজে। ডিনার করে শুয়ে পড়লেন। আগামীকাল সকালে দেবব্রতবাবুর সাথে দেখা করে খুব দরকার। কোনো লিঙ্ক এখনও হাতে এলো না। বিষয়টি বেশ ভাবাচ্ছে পাকরাশিকে। পরদিন সকাল 9টায় ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর চা খেয়ে একটি সিগারেট ধরিয়ে খবরের কাগজ নিয়ে বসেছেন। কাগজ বন্ধ করে পাকরাশি দেবব্রতকে ফোন করলেন। আপনি এখন কোথায়? বাড়িতে, মানে আমার দেশপ্রিয় পার্কের বাড়িতে। আপনার সাথে দেখা করা খুব প্রয়োজন। হ্যাঁ, চলে আসুন। প্রিয়া সিনেমার গা ঘেঁষে রাস্তাটা দিয়ে ঢুকে কয়েকটা বাড়ির পর ডান হাতে একটা গলি দিয়ে একটুখানি ঢুকে এসে জিজ্ঞাসা করবেন প্রফেসরের বাড়ি, সবাই দেখিয়ে দেবে। ওকে, থ্যাঙ্কস বলে পাকরাশি ফোন রেখে দিলেন। ঠিক পরেই সুব্রত এসে ড্রয়িং রুমে পা রাখলেন। সুব্রত, এসে গেছো? খুব ভালো হয়েছে। এক্ষুনি বেরোতে হবে। ড্রাইভারকে বলো গাড়ি রেডি করতে। আমি জামাটা গায়ে দিয়েই বেরোচ্ছি। বসের নির্দেশ পালন করতে সুব্রত বেরিয়ে গ্যারেজের দিকে গেল। গাড়ি ছুটল সেই দিকেই। প্রিয়া সিনেমার পাশে রাস্তা দিয়ে ডান হাতের টার্ন নিয়ে একজনকে জিজ্ঞেস করতে একটি লাল রঙের বাড়ি দেখিয়ে দিলেন। দেবব্রত সেন বেরিয়ে এসে তাঁদের রিসিভ করে ভেতরে নিয়ে গেলেন। বসার ঘরে বসতে বলে তিনি ভেতরে গেলেন। মেয়ে হারানোর বিষণ্ণতা তাঁর চোখে মুখে। গালে 2 দিনের না কামানো দাড়ি, চোখের কোলে কলি পড়েছে। অনিদ্রা এবং ক্লান্তির ছাপ দেবব্রতর ফর্সা মুখমণ্ডলে বেশ ভালোই থাবা বসিয়েছে। মিনিট খানেকের মধ্যে দেবব্রত ফিরে এসে মুখোমুখি একটা সোফায় বসে বললেন, বলুন অফিসার, কি জানতে চান? আপনার মনের অবস্থাটা আমি জানি, তবুও আপনাকে জিজ্ঞাসা করতে হচ্ছে বলে দুঃখিত। আমাদের কাজটাই এমন। না না, আপনি জিজ্ঞাসা করুন, কোনো সমস্যা। সেই 2016 সালের পিকনিকের সময়ের কিছু ঘটনা, কারা কারা সেই পিকনিকে ছিল, কোনো কিছু স্পেশাল ঘটনা, এসব বিষয়ে কোনো কথা দেবস্মিতা আপনাদের সাথে কখনো শেয়ার করেনি? দেখুন, সেই পিকনিকে ওর সাথেই তো এমন একটা দুর্ঘটনা ঘটে যায়। সেই কারণে ওই পিকনিকের ব্যাপারে কোনো কথা বা আলোচনা করা পছন্দ করতো না। তাই সেভাবে কিছু জিজ্ঞাসা করা হয়নি, আরও বলতেও চাইতো না। তবে দেবব্রত কথার সূত্র ধরে পাকরাশি বললেন, তবে কি প্রফেসর সেন? একটা ছেলে কথা জানি, সে ওদের স্কুলের ছাত্র নয়, হয়তো কোনো স্টুডেন্টের গেস্ট হিসাবে গিয়েছিল। দেবস্মিতার অসুস্থ হয়ে পড়ার বিষয়টা ওই প্রথম নোটিস করে। সঙ্গে সঙ্গে সে ওর সাহায্যের জন্য এগিয়ে আসে এবং চিৎকার করে অন্য সকলকে জানায়। যখন দেবস্মিতার শ্বাসকষ্ট হতে শুরু হয়, কোনো রকম দেরি না করে ট্যাক্সি ডেকে এনে ও হাসপাতালে নিয়ে যায়। ওর তৎপরতার জন্যই সে যাত্রায় দেবস্মিতা বিপদ থেকে রক্ষা পায়। কিন্তু শেষ রক্ষাটা আর হলো কোথায়? বলতে বলতে প্রফেসর সেনের চোখে জল এসে যায়। আবেগে গলা বুজে আসে। কথা বলতে কষ্ট হয় তার। কোনো কথা না বলে পাকরাশি তাকে সময় দেন সামলে ওঠার। ছেলেটার নাম ঠিকানা কিছু জানেন? আমি ঠিক বলতে পারবো না, তবে দেবস্মিতার বন্ধু মধুরিমা, ও এই পাড়াতেই থাকে, ওই পিকনিকেও ছিল। ও আপনাকে এই ব্যাপারে অনেক ইনফরমেশন দিতে পারবে। এই কথা শুনে পাকরাশি যেন আকাশের চাঁদ হাতে পেল। এমন কাউকেই তো তিনি খুঁজছিলেন। দেরি না করে পাকরাশি বললেন, মধুরিমার সাথে কি একটু কথা বলা যায়? দেখছি যদি অ্যাভেলেবেল থাকে। বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ও খুবই ভেঙে পড়েছে। মোবাইল ফোন বের করে দেবব্রত মধুরিমাকে ডায়াল করলেন। ফোন ধরে মধুরিমা বলল, হ্যাঁ আঙ্কেল বলুন। হ্যাঁ, বলছিলাম দেবস্মিতার কেসটা ইনভেস্টিগেট করছেন যে অফিসাররা, তারা এসছেন, তোর সাথে একটু কথা বলতে চাইছেন। তুই কি একটু আসতে পারবি মা? মানে যদি কিছু তথ্য ওদের দিতে পারিস। অবশ্যই, আমি আসছি আঙ্কেল। মিনিট 10 লাগলো মধুরিমার এসে পৌঁছতে। দেবস্মিতারই বয়সী, বেশ সুন্দরী, দেখলেই বোঝা যায়। তবে একটু বেশি আধুনিকা। পরনে 3/4 জিন্স প্যান্ট, গায়ে হাফ হাতা টি শার্ট। ঘরে ঢুকে জিজ্ঞেস করলো, আঙ্কেল কাকিমা কোথায়? তোর কাকিমাকে ডক্টর ট্র্যাঙ্কুলাইজার দিয়েছেন, তাই ঘুমোচ্ছেন। তোমাদের বাড়িতে আমি আর আসবো না। এখানে এলেই আমার কান্না পেয়ে যাচ্ছে। বলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো মেয়েটি। দেবব্রত উঠে গিয়ে ওর মাথায় হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। মিনিট 2 যে কোনো কথাই বলতে পারল না সে। কিছুটা সামলে নেওয়ার পর দেবব্রত ওকে ধরে এনে সোফায় বসালো।
তারপর জিজ্ঞেস করলো, আচ্ছা, এই দেবস্মিতা অসুস্থ হয়ে পড়লো যেবার সেই পিকনিকে গিয়ে, ওকে হাসপাতালে নিয়ে গেছিল যে ছেলেটা, তার নাম জানিস তুই? না, ওর নাম জানি না। শুনেছি গোল পার্কের ওদিকে থাকে। ও আমাদের স্কুলেরও নয়। ও রাজার গেস্ট হয়ে এসেছিল। ওকে আমরা রাজার বন্ধু বলেই ডাকতাম। ওর সাথে ওর গার্লফ্রেন্ডও এসেছিল ওই পিকনিকে। গত সপ্তাহে দেবস্মিতার সাথে শপিং করতে মলে গিয়েছিলাম, সেদিন ওর সাথে দেখা হয়েছিল। সাথে সেই মেয়েটাও ছিল। এখন ওদের বিয়ে হয়ে গেছে। একটানা কথা বলে মধুরিমা থামল, যেন গ্যালোপিং ট্রেন চলল ননস্টপ। বোঝা গেল মেয়েটার কথা শুরু করলে সহজে থামে না, তবে পাকরাশির জন্য তা ভালোই হলো। একসাথে অনেকগুলো তথ্য হাতে এসে গেল। এবার পাকরাশি তাকে জিজ্ঞেস করলেন, ওটা কোন শপিং মল, কোন তারিখ আর কটার সময় তোমাদের সাথে দেখা হয়েছিল? সেদিন 20 তারিখ ছিল। সময় বিকেল 4টে হবে, আর রেঞ্জার্স শপিং মল। থ্যাংক ইউ সো মাচ। আজ এ পর্যন্তই থাক, প্রয়োজন হলে তোমার সাথে আবার কথা বল। সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে ড্রাইভারকে পাকরাশি বলল, রেঞ্জার্স শপিং মল চলো। মিনিট 10 লাগলো পৌঁছাতে। মলের ভেতর প্রবেশ করে সিকিউরিটি সার্ভিসের একজন কর্মীকে ডেকে পাকরাশি নিজের পরিচয় দিয়ে বললেন, সিসিটিভির দায়িত্বে যিনি আছেন তাকে ডাকো। কর্মীটি একজনকে সাথে করে নিল, তারপর ফিরে এলো। সঙ্গে লোকটিকে পাকরাশি বললেন, 20 তারিখ বিকেল 3টে থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত ফুটেজ আমার চাই। পাকরাশি ও সুব্রতকে সাথে করে নিয়ে গেলেন নিজের ঘরে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে 20 তারিখের ওই সময়ের ফুটেজ বের করে দিলেন। সেই ফুটেজ প্লে করে দেখে চক্ষু চড়ক গাছ। ভূত দেখলেও বোধ হয় মানুষ এমন চমকে ওঠে না যেভাবে দুজন ঝটকা খেলেন। একই সাথে পাকরাশির হাসি দ্বিগুণ চড়া হলো, এবং বলা বাহুল্য পাশে বসা সুব্রতও। ফুটেজের একটি কপি বের করে নিয়ে নিজেদের কাছে রাখলেন এভিডেন্স হিসেবে। তারপর পাকরাশি এবং সুব্রত সেখান থেকে বেরিয়ে চলে এলেন। এতক্ষণে রহস্যের সমাধান হতে চলেছে, তাই পাকরাশি তখন বেশ খুশি, তবে স্বভাবগত কারণে বহিঃপ্রকাশ নিয়ন্ত্রিত। কিন্তু উচ্ছ্বাস চেপে রাখা সুব্রতর স্বভাব নয়, তার কথা এবং ভাবভঙ্গিমায় তা পরিলক্ষিত হচ্ছে। পাকরাশি বললেন, সুব্রত, এখনই এত উৎফুল্ল হলে চলবে না। সব কটা প্রমাণ সংগ্রহ করে নিতে হবে এখন। তুমি গোল পার্কে আমাদের সোর্স কে আছে খোঁজ করো, তাকে ছবি পাঠিয়ে ছেলেটার ঠিকানা সংগ্রহ করো। ওর সাথে এখনই একবার দেখা করা জরুরি। এখনই দেখছি স্যার। এরপর পাকরাশি নেতাজি নগর থানায় ওসিকে ফোন করে বললেন, আপনি ছাতা বাড়িতে গিয়ে বাড়িতে যতজন সদস্য আছে কাজের লোক সহ প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে রাখুন। আমি থানায় আসছি। দুজন সোর্সের খোঁজ পাওয়া গেছে। সুব্রত তাদের ছেলেটির সব তথ্য সংগ্রহ করে পাঠিয়ে দিতে বলে দিয়েছেন। এখন অপেক্ষা করা তথ্য আসা পর্যন্ত। একটি চায়ের দোকানে গিয়ে মাটির ভাঁড়ে চা খেতে খেতে পরবর্তী পরিকল্পনা ছকে নিলেন দুজনে। চা শেষ করে পাকরাশি সিগারেট ধরালেন। সিগারেট শেষ করে গাড়িতে উঠবেন। সিগারেট শেষ হওয়ার আগেই খবর এসে গেল সুব্রতর মোবাইলে। দুজন গাড়িতে উঠে বসে ড্রাইভারকে গোল পার্ক যাওয়ার নির্দেশ দিলেন। গোল পার্কের মোড়ে ফুটপাতের উপর একজন দাঁড়িয়েছিলেন। পাকরাশির গাড়ি দেখে হাত নেড়ে থামিয়ে গাড়ির সামনে এসে এগিয়ে গেল। সুব্রত তাকে বললেন, ড্রাইভার সাহেবকে বুঝিয়ে বলে দাও। লোকটি ড্রাইভারকে পথ নির্দেশে বদলে দিয়ে হাত নেড়ে বিদায় জানিয়ে চলে গেল। নির্দেশ অনুযায়ী গাড়ি চালিয়ে ড্রাইভার বেশ পুরনো একটি বাড়ির সামনে গাড়ি দাঁড় করলেন। ততক্ষণে ছেলেটির নাম জানা হয়ে গেছে। বাড়ির বাইরে দরজায় এক নক করতে একজন দীর্ঘদেহী ফর্সা রং, গালে সুন্দর পরিপাটি দাড়ি একজন সুদর্শন যুবক বেরিয়ে এসে বললেন, বলুন, আমার কাছে কেন এসেছে? পুলিশ। পুলিশ শুনে একটু থমকালো যুবকটি। তারপর তাদের ভেতরে নিয়ে গেলেন। একটি ঘরে নিয়ে গেল ছেলেটি। ছোট ঘুপচি মতো ঘর, একটি ছোট জানালা, সেখান দিয়ে যা আলো আসছে ঘরের জন্য তা পর্যাপ্ত নয়। সেই কারণে দিনের বেলায়ও আলো জ্বালিয়ে রাখতে হয়েছে। ঘরে পা দিয়ে যে কেউ বুঝতে পারবে ছেলেটি একজন আর্টিস্ট। আঁকার হাত মন্দ নয়, তার প্রতিফলন ঘরের সর্বত্র ছড়িয়ে আছে। দেওয়াল ভর্তি আঁকা ছবির ফ্রেম টাঙানো, ঘর জুড়ে ক্যানভাস, রঙের কৌটো তুলি সর্বত্র ছড়ানো। স্ট্যান্ডের ওপর একটি ক্যানভাস, তাতে একটি ছবি আঁকা অসম্পূর্ণ হয়ে আছে। একটি সিঙ্গেল বেড খাট পাতা,
দুটি ফোল্ডিং চেয়ার রয়েছে। দেবস্মিতাকে চেনেন? কে দেবস্মিতা? 2016 পিকনিকে যে মেয়েটা অসুস্থ হয়ে পড়েছিল। ও, মনে পড়েছে। সালটা অত মনে নেই। দেবপ্রিয় পার্কের কাছে বাড়ি তো। হ্যাঁ, চিনি বলতে যে ঘটনার কথা বললেন ওই সেখানে। তারপর কখনো কখনো রাস্তায় দেখা হয়ে গেলে তাই হ্যালো, ওই পর্যন্ত। এর বেশি তেমন কিছু জানি না। সেই পিকনিকে আপনার সাথে আপনার গার্লফ্রেন্ড ছিল, রাইট? হ্যাঁ। কদিন আগে একটা শপিং মলে দেবস্মিতার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, রেঞ্জার্সে। ওর সাথেই ওর বান্ধবী ছিল। আপনার সাথে কি আপনার বান্ধবী ছিল? হ্যাঁ। আপনার বান্ধবীর সাথে কি আপনার শারীরিক রিলেশন আছে? পাকরাশির এই প্রশ্নটি সমরজিৎকে খুবই বিব্রত করল। সে কোনো উত্তর দিতে পারল না। মাথা নিচু করে চুপ করে বসে রইল। সে কিছু বলে কিনা সেজন্য মিনিট খানেক পাকরাশিও চুপ করে রইলেন। তথাপি ছেলেটি নিরুত্তর দেখে পাকরাশি বললেন, বেশ, আর বলতে হবে না, উত্তর আমি পেয়ে গেছি। শারীরিক সম্পর্ক নিশ্চয়ই এখনো কন্টিনিউ আছে। এবারও ছেলেটি একরকম নিরুত্তর। বোঝা গেল দুটো প্রশ্নেরই উত্তর হ্যাঁ। পাকরাশি এবার তাই অন্য প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করলেন, আপনি কি ভেরি রিসেন্ট কোনো ফুলের অর্ডার দিয়েছিলেন? আমার জন্য নয়, আমার বান্ধবী তো। আর অর্ডারও আমি দিইনি। আমি শুধু দোকানে নিয়ে গিয়েছিলাম। অর্ডার, অ্যাডভান্স এবং পেমেন্ট সব ওই করেছিল। ফুল কি প্রয়োজনে তা জিজ্ঞাসা করেননি? বলেছিল বাড়িতে কি একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠান কিসের তা জানার কৌতূহল হয়নি? না। কি কি ফুল অর্ডার দেওয়া হয়েছিল? ওসব সেই বলেছিল, সবই সুগন্ধি ফুল। দোকানের নাম আর অ্যাড্রেসটা দিন। গড়িয়াহাট বাজার, 55 ফুলের দোকান। ঠিক আছে, আজ এ পর্যন্তই। তবে আমাদের অনুমতি ছাড়া আগামী 2 দিন কলকাতার বাইরে যাবেন না। ওখান থেকে বেরিয়ে পাকরাশি সোজা চলে গেলেন গড়িয়াহাট বাজারে। 55 দোকানে দুজন লোক ফুলের কাজে ব্যস্ত। সুব্রত একজনকে জিজ্ঞেস করলেন, দোকানের মালিক কে? আগে আমি। কয়েকদিন আগে একটা ছেলে সঙ্গে তার বান্ধবী ফুলের অর্ডার দিতে এসেছিল। হ্যাঁ, একজন ম্যাডাম আর একজন স্যার। ম্যাডামই কথা বলছিল, স্যার শুধু দাঁড়িয়েছিল। কি ফুলের অর্ডার দিয়েছিল? আর প্রথম দিন তো সব সুগন্ধি ফুলের অর্ডার দিয়ে ওই 500 টাকা অ্যাডভান্স দিয়ে গেল। পরের দিন ম্যাডাম একা এসছিল। সেদিন আরও 2000 টাকা দিয়ে বলে গেল মোটা মোটা 10 ফুট করে মালা আর 20টা আর ওই রজনীর বান্ডিল 5টা। কিন্তু তাজ্জব ব্যাপার, সব মালার ভেতরে সূর্যমুখী ফুল ঢুকিয়ে দিতে হবে, আর রজনীর বান্ডিলের ভেতর সূর্যমুখীর বান্ডিল ঢুকিয়ে দিতে হবে, কিন্তু বাইরে থেকে যেন দেখা না যায়। এর জন্য তিনি যা কথা হয়েছে তার ডাবল টাকা দেবেন। খুব আশ্চর্য লেগেছিল, কিন্তু কি করব, টাকাটা অনেক বেশি, তাই অনেক খুঁজে সূর্যমুখী ফুলটা জোগাড় করি। আমাদের কাজেও ফুল লাগে না, তাই অনেক খুঁজতে হয়েছিল। ভাবলাম বড় লোকের বড় খেয়াল। ডেলিভারি কিভাবে হয়েছিল? এই ম্যাডাম একদিন এসেছিল সঙ্গে একটা মেয়েকে নিয়ে। তাকে দেখিয়ে বলে গেল নাকতলার একটা বিশেষ জায়গায় মেয়েটা দাঁড়িয়ে থাকবে, তার হাতে ফুলের বান্ডিল ডেলিভারি করতে হবে। আমরা সেই মতো ডেলিভারি করে দিই। ডেলিভারি বাবদ এক্সট্রা 500 টাকা দিয়েছিল। চলো সুব্রত, আর কিছু জানার নেই। পাকরাশি বলতেই সুব্রত লোকটিকে ছেড়ে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িতে উঠে বসে পাকরাশি ফরেন্সিক ডিপার্টমেন্টে ফোন করে রিপোর্টের বিষয়ে খোঁজ নিতে তাঁরা জানালেন রিপোর্ট থানায় পৌঁছে দেওয়ার জন্য তাদের কর্মী বেরিয়ে গেছেন। ধন্যবাদ জানিয়ে পাকরাশি ফোন রেখে দিলেন। গাড়ির গন্তব্য এখন নেতাজি নগর থানা। থানার সামনে তখন বেশ ভিড়। মিডিয়া, সাংবাদিক, আলোকচিত্রী থানায় সামনে অপেক্ষা করছেন তদন্তের কি অগ্রগতি হয়েছে তা জানার জন্য। গাড়ি থেকে পাকরাশি এবং সুব্রত নামতেই ঘেরাও হয়ে গেলেন। পাকরাশি তাদের জানালেন, আমাদের তদন্ত এখন শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আশা করছি আগামীকাল আপনাদের সাথে বসতে পারবো। অল্প একটু ধৈর্য আপনাদের কাছে আশা করছি। ভিড় ঠেলে পাকরাশি ও সুব্রত থানার ভেতর ঢুকে গেলেন। ওসি দিবাকর পুরকাইত পাকরাশিদের জন্য অপেক্ষা করছিলেন। আপনি একজন কনস্টেবল আর 3 জন মহিলা কনস্টেবল রেডি করুন, অ্যারেস্ট করতে যেতে হবে। ফুলদানিতে হাতের ছাপ পাওয়া গেছে, তার সাথে ছাতাবাড়ির কাজের মেয়েটার ফিঙ্গার ইমপ্রেশন মিলিয়ে দেখুন, মিলে যাবে। সুব্রত, একটু তুমি বিষয়টা দেখে নাও। আর আমাদের দুজনে দুটো লাঞ্চ অর্ডার করুন, পেটে ছুঁচে ডন মারছে।
পুরকাইতে সৌজন্যে হোটেল থেকে আনানো ভাত, ডাল, সবজি এবং বাটা মাছের ঝাল সহযোগে লাঞ্চ সেরে পাকরাশি একটি সিগারেট ধরালেন আর সুব্রত পুরকাইতের সাথে ইমপ্রেশন মেলাতে বসলেন। দুটি ইমপ্রেশন মেশিনে দিতেই মেশিন জানিয়ে দিল। পুরকাইত বললেন, স্যার ম্যাচড। পাকরাশি আগেই জানতেন মিলে যাবে, তাই কোনো প্রতিক্রিয়া হলো না তার। তিনি বরং বললেন, পুরকাইত, গেট রেডি, উই শুড মুভ টু ছাতাবাড়ি, আই মিন ছত্রছায়া। সময় এখন বিকেল 4টে। কার কি কাজ সব রিহার্স করে নেওয়া হয়েছে, এবার অপারেশন। রণসাজে সজ্জিত হয়ে সকলে গাড়িতে উঠে পড়লেন। গাড়ি এগিয়ে চলতে লাগলো ছাতাবাড়ির দিকে। ছাতাবাড়িতে পৌঁছে হুড়মুড় করে সকলে উপরে উঠে গেল। একজন মহিলা কনস্টেবল ও একজন পুরুষ কনস্টেবল কেবল নিচের ছোট ঘরটার দিকে এগিয়ে গেল। কাজের মেয়েটা তখন সেখানে ঘুমাচ্ছে। তাকে ডেকে তুলে হাত করা পরিয়ে তাঁরা দুজন গাড়িতে নিয়ে চলে গেল। বাকি সকলে দোতলায় উঠে গিয়ে বিভিন্ন ঘরের সামনে একজন একজন করে পজিশন নিলেন। ততক্ষণে সব ঘর থেকে একে একে সকলেই বেরিয়ে এসে শুধু মৃদুলাকে দেখা গেল না। অন্য দুজন মহিলা কনস্টেবল একটি ঘরের ভেতরে ঢুকে গেলেন। সেই ঘরের দরজার সামনে তখন ঈশান দাঁড়িয়ে হতভম্ব হয়ে সে শুধু দেখছে, কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। মহিলা কনস্টেবল দুজনে ততক্ষণে মৃদুলার হাতে হাত করা পরিয়ে বাইরে নিয়ে এসেছে। সকলে দুতলা থেকে নেমে হন হন করে গাড়ির দিকে এগিয়ে চললেন। সকলকে গাড়িতে তুলে দিয়ে পাকরাশি পুরকাইতকে বললেন, আপনি থানায় চলে যান, আমি বাড়ির দিকে যাব। কাল দুজনকে আলিপুর আদালতে পেশ করে 15 দিনের রিমান্ড চাইবেন। প্রেসকে কাল ডাকতে হবে। আপনার ওখানে সব বন্দোবস্ত করে রাখবেন। অ্যাডিশনাল এসপি সাহেবকে একটা ফরমাল ইনভিটেশন পাঠিয়ে দিন। পরের দিন বিকেল 4টে নেতাজিনগর থানায় প্রেস মিট শুরু হলো। সকল সাংবাদিকরা হাজির হয়ে গেছেন। অ্যাডিশনাল এসপি নুরুল আলম, পাকরাশি, সুব্রত এবং পুরকাইত, এছাড়া ইমন, তীর্থদীপ, ঈশান, প্রফেসর সেন ও মধুরিমা সকলেই এসে উপস্থিত হয়েছেন। অ্যাডিশনাল এসপি সাহেব প্রেস মিট শুরু করে বললেন, এই কেসটা ছিল একটি ব্যতিক্রমী কেসের অন্যতম এবং এর সমাধান করাটাও ছিল বেশ চ্যালেঞ্জিং। মিস্টার পাকরাশি বরাবরের মতন তার অপরিসীম দক্ষতায় অতি অল্প সময়ের মধ্যে এই কেসটি সমাধান করেছেন। তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমার একটা বিশেষ কাজ থাকায় আমাকে চলে যেতে হচ্ছে। মিস্টার পাকরাশি প্রেস মিট এগিয়ে নিয়ে যাবেন, আপনারা তাকে সহযোগিতা করুন। ধন্যবাদ। অ্যাডিশনাল এসপি চলে যাওয়ার পর পাকরাশি বললেন, আপনারা একে একে প্রশ্ন করুন। একজন সাংবাদিক দাঁড়িয়ে উঠে বললেন, স্যার, ওই বাড়ির বড় ছেলের বউ ছোট ছেলের নববিবাহিত বউকে খুন করবে, তাও আবার এমন একটা অভিনব কায়দায়, এটা তো ভাবাই যায় না। আপনি কি করে অসাধ্য সাধন করলেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এটা আমাদেরও ভাবনার বাইরেই ছিল প্রথমে, তাই কনক্লুশনে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছিল। শুরু থেকেই বলা যাক, মৃতদেহ যখন দেখি সেখানে ডাক্তার উপস্থিত ছিলেন। ডাক্তারের অভিমত স্বাভাবিক মৃত্যু নয়, অথচ অস্বাভাবিক মৃত্যুর যেমন চিহ্ন থাকে তার কোনোটাই নেই। যেমন গলা টিপে হত্যা হলে গলায় দাগ, বিষ প্রয়োগে হত্যা হলে বিষক্রিয়ার চিহ্ন ইত্যাদি, এরকম কোনো চিহ্নই সারা শরীরে নেই। অথচ স্বাভাবিক মৃত্যু হলে নর্মালি যে লক্ষণ থাকার কথা ঠিক তাও না। সেই কারণে ডাক্তারের মত সমর্থন করে মৃতদেহ পোস্টমর্টমে পাঠাতে হয়। কিন্তু মৃত্যুর কারণ তাহলে কি? চিন্তা করতে করতে মাথায় এলো, কারো কারো কিছু বিশেষ ফুলে অ্যালার্জি থাকে, যা অনেক সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। যদি অ্যালার্জির কারণে মৃত্যু হয়ে থাকে তাহলে দুর্ঘটনা না, হত্যা। পরের দিন দিনের আলোয় খুঁটিয়ে পরীক্ষা করতেই বোঝা যায় এটা সুপরিকল্পিত হত্যা। কারণ সূর্যমুখী ফুল গোপনে প্লান্ট করা হয়েছে, যা স্বাভাবিক নয়। তখন পরের প্রশ্নটার উত্তর আরো সহজ হয়ে যায়। এটা যেই করে থাকুক সে জানতো সূর্যমুখী ফুলে ভিকটিমের তীব্র অ্যালার্জি আছে। পরের প্রশ্ন, এটা কার জানে থাকার সম্ভব? ভিকটিমের বাবা প্রফেসর সেনের কাছ থেকে জানতে পারি 2016 সালে স্কুলের পিকনিকে গিয়ে পিকনিক স্পটের খুব কাছেই একটা সূর্যমুখী ফুল চাষের বাগান থাকায় সেখানে প্রথমবার এবং শেষবার ভিকটিম অ্যালার্জিতে আক্রান্ত হয়। এটা পরিষ্কার ওই পিকনিকে উপস্থিত কেউ এই ঘটনা ঘটানোর সাথে কোনো না কোনোভাবে যুক্ত। এবার প্রশ্ন, সূর্যমুখী ফুল তারে কে ঢোকালো? ইভেন্ট মালিক? ফুল সরবরাহকারী? কে?
ক্রস চেকিং এটা বোঝা যায় এরা জড়িত নয়, কারণ এদের সরবরাহ করা ফুলের সাথে যে ঘরে এই ঘটনা ঘটেছে সেখানকার ফুলের কোনো মিলই নেই, বরং পার্থক্য বিস্তর। তাহলে এই সিদ্ধান্তে আসা যায় ওই ঘরে আসলে ফুল এসেছিল, তা পাল্টে দেওয়া হয়েছিল। এই কাজটা কার পক্ষে করা সম্ভব? উত্তরে বাড়ির কোনো একজন, কিন্তু কে সে এটা বের করতে বেশ বেগ পেতে হয়। স্কুল থেকে সংগ্রহ করা তথ্য অনুযায়ী সেই পিকনিকে উপস্থিত স্টুডেন্ট এবং টিচারদের সাথে ছাতা বাড়ির কারোর কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেশ চিন্তায় পড়ে যেতে হয়েছিল আমাকে। শেষে প্রফেসর সেনের সাথে কথা বলে একজনের বিষয়ে জানতে পারি, যে গেস্ট হিসেবে তার গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে সেই পিকনিকে যোগ দিয়েছিল। দেবস্মিতার বন্ধু মধুরিমার কাছে জানতে পারি কয়েকদিন আগে দেবস্মিতা ও মধুরিমা এক শপিং মলে ওই ছেলেটিকে তার সেই গার্লফ্রেন্ড সহ দেখতে পায়। কপালে সিঁদুর দেখে প্রশ্ন করলে তারা বলে যে তাদের বিয়ে হয়ে গেছে। এবার মধুরিমার কথা অনুযায়ী সেই শপিং মলে গিয়ে ফুটেজ চেক করতে গিয়ে এক বিশাল ঝটকা খেতে হয় আমাকে আর সুব্রতকে। এ যেন সত্যি অবিশ্বাস্য। মনে মনে বললাম, এও কি সম্ভব? ফুটেজে সেই ছেলেটা যার নাম সমরজিৎ, তার সাথে যাকে দেখা যাচ্ছে সে আর কেউ নয়, ঈশানের স্ত্রী মৃদুলা, যার সাথে বিবাহের আগে থেকেই সমরজিতের সম্পর্ক এবং দৈহিক সম্পর্কও ছিল এবং এখনো আছে। এরপর সমরজিতের কাছ থেকে গড়িয়াহাটে যে দোকান থেকে ফুল কিনেছিল তার খোঁজ পাই এবং ক্রস চেকিংয়ে বাকি সকল তথ্য বেরিয়ে আসে। কাজের মেয়ে ব্যাপারে মৃদুলাকে সহযোগিতা করেছে। বিয়ে বাড়িতে ব্যস্ততা এবং বহু মানুষের আনাগোনার মাঝে এক ফাঁকে সরবরাহকারী রেখে যাওয়া আসল ফুলের প্যাকেট সরিয়ে দিয়ে ওই ফুলের প্যাকেটটা সেখানে রেখে দেয়, আর ফুলদানির রজনীর বান্ডিলও পরে সুবিধা মতো এক ফাঁকে পাল্টে দেয়। ফুলদানিতে তার আঙুলের ছাপ ফরেন্সিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে, সে কেন এমন কাজ করলো? খুবই পরিষ্কার। ঘটনাচক্রে ম্যাট্রিমনি সাইট থেকে বাড়ির সকলে যখন দেবস্মিতাকে ইমনের পাত্রী হিসেবে সিলেক্ট করে, মৃদুলা দেবস্মিতাকে দেখে চিনতে পেরে আতঙ্কিত হয়ে পড়ে। সেভাবে তার গোপন করে রাখা তথ্য এক্ষুনি ফাঁস হয়ে যাবে, এমন আরামের আয়েসের শ্বশুরবাড়ি, অগাধ সম্পত্তির উত্তরাধিকার, তার সাথে উপরি পাওনা সমরজিতের সাথে অভিসারের শারীরিক সুখ, সবকিছুই হয়তো ধ্বংস হয়ে যাবে। এই ভাবনা তাকে আতঙ্কিত করে তোলে। সে উন্মত্ত হয়ে আঘাতপ্রাপ্ত বাঘিনীর মতো হিংস্র হয়ে ওঠে। এর থেকে বাঁচার একমাত্র রাস্তা দেবস্মিতাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, এছাড়া আর কিছু করার ছিল না তার। এই পরিকল্পনা তারই ফলশ্রুতি। সে ভেবেছিল সে ধরা পড়বে না, এই মৃত্যুটাকে স্বাভাবিক মৃত্যু বলেই সকলে মনে করবে। সমগ্র পরিবেশ নীরবতায় ছেয়ে গেছে। অন্তর্লীন শোকের আবহে সময় ভারাক্রান্ত। কে যেন ফুঁপিয়ে কাঁদছে। মধুরিমা, শৈশব থেকে একে অপরের খেলার সাথী, সুখ দুঃখের অংশীদার, কত সোনালি বিকেল, প্রাণবন্ত দুপুর একসাথে কেটেছে। সেই প্রাণের বন্ধু, আত্মার আত্মীয়, বেস্ট ফ্রেন্ড আজ নেই।